আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর এমবি এর 37 যে ইনটেক ছিল, তো সেই ইনটেকের যে ম্যাথ ম্যাথ অংশের যেই প্রবলেম গুলা ছিল, তো ওইগুলা আমরা আজকে সলভ করব। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, এইখানে দেখেন প্রথম প্রবলেমটা বলতেছে যে a box contains 24 balls, some red and some black। ঠিক আছে, তো একটা বক্সে হচ্ছে 24টা বল আছে, কয়েকটা কিছু হচ্ছে লাল আবার কিছু হচ্ছে কালো। ইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য রেশিও অফ রেড টু ব্ল্যাক বলস এক্সেপ্ট। আচ্ছা, নিচের যে অপশন গুলা দেয়া আছে, এখানে চারটা অপশন দেয়া আছে, পাঁচটা দেয়া আছে। তো এখানে বলতেছে যে প্রত্যেকটাই হচ্ছে একটা রেশিও শো করতে পারে 24টা বলের, একটা ছাড়া সেই একটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখেন এখানে রেড আর ব্ল্যাক বলের আম অনেকগুলো রেশিও দেয়া আছে, কিন্তু টোটাল রেড বল আর ব্ল্যাক বল আছে কিন্তু 24টা। হ্যাঁ, আর তার মানে আপনার রেশিও গুলার যে রেশিও গুলা দেয়া আছে এখানে, এই রেশিও গুলার যে সংখ্যা দুইটা দেয়া আছে এইগুলা যোগফল আপনার 24 দিয়ে ভাগ যাইতে হবে। হ্যাঁ, 24 দিয়ে যদি ভাগ যায় এই রেশিও গুলার যোগফল, তার মানে বোঝা যাবে যে এই রেশিওটা ঠিক আছে, এইভাবে বন্টন করা যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন এখানে প্রথম অপশনটা তাহলে আমরা টেস্ট করে দেখি। এখানে ওয়ান ওয়ান আছে, তাহলে টু হবে, তার মানে 12। হ্যাঁ, 12টা করে পাবে, 12টা করে হবে রেড বল আর ব্ল্যাক বল। তাহলে এটা হবে, এই রেশিওটা ঠিক আছে। 3 আর 4 দেখেন এইখানে, তাহলে 24 আছে টোটাল। 3 আর 1 হচ্ছে 4, তাহলে 4 6 24, তার মানে 3 6 18। আর হচ্ছে কত, 18 আর হচ্ছে 6। হ্যাঁ, এই দুই ভাবে ভাগ করা যাইতে পারে, বা এই দুই ভাবে রেড বল আর ব্ল্যাক বল থাকতে পারে। ঠিক আছে, এইটাও ঠিক আছে, সমস্যা নাই। 5 আর 3 দেখেন, তাহলে 24 ডিভাইডেড বাই 5 আর 3 হচ্ছে 8, 3 8 24, তাহলে এইটাও ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখেন তার পরেরটা দেখেন, অপশন সি হচ্ছে 4 আর 3, তাহলে হবে হচ্ছে 4 5 6 7। এটা ভাগ যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আমরা পরেরটা দেখি। 5 আর 1 আছে, তার মানে 6। 24 দিয়ে 6কে, 24কে 6 দিয়ে ভাগ দেয়া যায়, 4 6 24। ঠিক আছে, তার মানে একটা অপশনই আছে যে এটা আমার এই যে 24টা টোটাল বল আছে এটা দিয়ে ভাগ যাইতেছে না, সেটা হচ্ছে অপশন ডি। তার মানে এই সবগুলা 1 অনুপাত 1, 3 অনুপাত 1, 5 অনুপাত 3, 5 অনুপাত 1, এই সবগুলাতেই রেড বল আর ব্ল্যাক বল হচ্ছে থাকতে পারে, কিন্তু এই যে অপশনটা আছে এই অনুপাতে রেড বল আর ব্ল্যাক বল থাকতে পারে না। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, এবার 2 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে বলতেছে মিস্টার রহিম হু ইজ 28 ইয়ার্স অফ এজ হ্যাজ এ সান হু ইজ 4 ইয়ার্স ওল্ড। ইন হাউ মেনি ইয়ার্স উইল মিস্টার রহিম বি 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সান। মিস্টার রহিমের হচ্ছে 28 বছর বয়স। হ্যাঁ, এবং তার একটা ছেলে আছে যার হচ্ছে 4 বছর বয়স। ঠিক আছে, ইন হাউ মেনি ইয়ার্স কত বছরে, বছরের মধ্যে উইল মিস্টার রহিম বি 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সান, তার তার পুত্রের বয়সে 4 গুণ হবে। কত বয়স পরে বা কত বছরের মধ্যে তার পুত্রের বয়সের 4 গুণ হবে রহিম মিয়ার বয়স বা মিস্টার রহিমের বয়স। আচ্ছা আমরা ধরে নিই তাহলে এই ইন হাউ মেনি ইয়ার্স এটা আমরা ধরে নিই হচ্ছে এক্স বছর। হ্যাঁ, তাহলে এখন মিস্টার রহিমের বয়স হচ্ছে 28, তার মানে এক্স বছর পরে তার বয়স হবে এক্স, 28 প্লাস এক্স। আচ্ছা এখন তার ছেলের বয়স হচ্ছে 4, তার মানে এক্স বছর পরে তার ছেলের বয়স হবে 4 প্লাস এক্স। আচ্ছা, এখন আমরা একটা সমীকরণ লিখলাম, কিন্তু আমাদেরকে বের করতে হবে ইন হাউ মেনি ইয়ার্স উইল মিস্টার রহিম বি 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সান। তাহলে এইখানে দিতে হবে 4 টাইমস। হ্যাঁ, তার মানে এই এক্স বছর পরে তার ছেলের বয়স এইটা, এটার 4 গুণ হবে মিস্টার রহিমের বয়স। তাহলে আমরা এখন এক্স এর মানটা বের করতে পারলেই কিন্তু আনসারটা পেয়ে যাব। তাহলে চলেন সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলি। 28 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4 টাইমস 4 ইজ ইকুয়াল টু 16 প্লাস 4 এক্স। তাহলে 4 এক্স এটা ওই পাশে গেলে হয়ে যাবে -এক্স, 28 - 16, তাহলে হচ্ছে 3 এক্স ইজ ইকুয়াল টু
6 7 8 2 1। আচ্ছা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে 12 / 3 ইজ ইকুয়াল টু 3 একে 3, 3 4 12, তার মানে 4। তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে ইন এ লিস্ট অফ নাম্বারস ইচ নাম্বার আফটার আফটার দ্য ফার্স্ট ইজ এক্স্যাক্টলি 1/3 দ্য নাম্বার ইমিডিয়েটলি প্রিসিডিং ইট। হ্যাঁ, আচ্ছা, যে বলতেছি ইন লিস্ট অফ নাম্বার, একটা নাম্বারের লিস্ট দেয়া আছে, যেমন 1 2 3। হ্যাঁ, আচ্ছা, 1 2 3 না বলি, যেমন XY Z, এরকম অনেকগুলা নাম্বার দেয়া আছে। তো সেই ক্ষেত্রে, সেই নাম্বারের ক্ষেত্রে পরের যে নাম্বারটা আছে, যেমন ধরেন ওয়াই, এইটা হইতেছে এক্স এর 1/3। হ্যাঁ, 1/3 অফ দ্য নাম্বার ইমিডিয়েটলি প্রিসিডিং ইট, এইটা হচ্ছে ওয়াইটা হচ্ছে এক্স এর 1/3, মানে x/3 ইজ ইকুয়াল টু ওয়াই। হ্যাঁ, এইরকম ভাবে এইটা হচ্ছে চলতে থাকবে এই নাম্বারটা। তার মানে এর আগে যে সংখ্যাটা ছিল, যদি আমি পি ধরি, তার মানে এইটা হবে P/9। আচ্ছা, এবার 3 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে ইন এ লিস্ট অফ নাম্বারস ইচ নাম্বার আফটার দ্য ফার্স্ট ইজ এক্স্যাক্টলি 1/3 দ্য নাম্বার ইমিডিয়েটলি প্রিসিডিং ইট। আচ্ছা, ইফ দ্য সেভেন্থ নাম্বার ইজ ইন দ্য লিস্ট ইজ 2, আচ্ছা, হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার ইন দ্য লিস্ট? আচ্ছা, একটা নাম্বারের লিস্ট বলতেছে। হ্যাঁ, একটা লিস্ট অফ নাম্বারস আছে, ধরেন XY Z, এরকম অনেকগুলা নাম্বার দেয়া আছে। ঠিক আছে, তো এখানে বলতেছে যে ইচ ইচ নাম্বার আফটার দ্য ফার্স্ট ইজ এক্স্যাক্টলি 1/3 দ্য নাম্বার ইমিডিয়েটলি প্রিসিডিং ইট। হ্যাঁ, তার মানে ধরেন এক্সটা হচ্ছে প্রথম নাম্বার, ধরেন এরকম। তার মানে এর পরের যে নাম্বারটা, এইটা হচ্ছে 1/3 অফ এক্স, আগেরটার 1/3। তার মানে এক্স ইজ ইকুয়াল টু এখানে y/3। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু অন্যভাবে এটা প্রবলেমটা সলভ অ্যাপ্রোচ করি, দেখেন এখানে ইচ নাম্বার আফটার দ্য ফার্স্ট ইজ এক্স্যাক্টলি 1/3 দ্য নাম্বার ইমিডিয়েটলি প্রিসিডিং ইট, ইফ দ্য সেভেন্থ নাম্বার ইজ ইন দ্য লিস্ট ইজ 2, হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার ইন দ্য লিস্ট? আচ্ছা, তাহলে আমরা ধরে নিই ফোর্থ নাম্বারটা হইতেছে এক্স। ঠিক আছে, আমরা এক্স বা পি যে কোনো কিছু ধরতে পারি, আমরা ধরে নিলাম ফোর্থ নাম্বারটা হচ্ছে এক্স। তার মানে এটা হচ্ছে 4 3 2 1। আমাদেরকে বের করতে হবে কোনটা? আমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার। আচ্ছা, ফোর্থ নাম্বার, 4 নাম্বার সংখ্যাটা আমরা ধরে নিলাম এক্স। 5 6 7। আচ্ছা, সেভেন্থ নাম্বারটা হইতেছে, এরা বলে দিতেছে 2। ঠিক আছে, আমি 2 এটা লিখে নিলাম, কিন্তু চলেন আমরা যেহেতু 4 নাম্বার সংখ্যাটা এক্স ধরছি, তাহলে দেখি আমাদের 7 নাম্বার সংখ্যাটা কত হয়। তার মানে আমি একটু আগে যেভাবে বুঝাইলাম, যেভাবে বললাম যে এর পরের নাম্বারটা হইতেছে আগেরটার 1/3, তার মানে 5 নাম্বার সংখ্যাটা কি হবে? 5 নাম্বার সংখ্যাটা হবে x/3। 6 নাম্বার সংখ্যাটা কি হবে? x/1/3 হলে, এখানে x/3 1/3 হলে, তাহলে কত হয়? x/9। তারপরে 7 নাম্বার সংখ্যাটা হবে x/27। আচ্ছা, তাহলে আগের নাম্বারটা কি হবে? এটা কিন্তু হয়ে যাবে আমার 3x। ঠিক আছে, তার মানে থার্ড নাম্বারটা যদি আমার হয় 3x, ফোর্থ নাম্বারটা কি হবে? 1/3 অফ 3x। 1/3, 3 3 কাটা চলে যাবে, তার মানে থাকতেছে এক্স, এই যে এটা হচ্ছে এক্স। তাইলে সিমিলারলি দেখেন 2 নম্বর সংখ্যাটা হবে আমার 9x। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? 3 9 27, তার মানে 27x। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, আমরা এক্স ধরে কিন্তু আমাদের 7টা সংখ্যা পেয়ে গেলাম। কিন্তু এরা বলতেছে দেখেন দ্য নাম্বার ইমিডিয়েট, আচ্ছা, ইফ দ্য সেভেন নাম্বার ইন দ্য লিস্ট ইজ 2, সেভেন্থ নাম্বার আমাদের কাছে আছে হইতেছে x/27। তাহলে x/27 ইজ ইকুয়াল টু 2 যদি হয়, তাহলে এক্স কত? হ্যাঁ, এক্স হচ্ছে আমাদের হবে 7 2 4, হাতে আছে 2 2 4 1 5, 54। রাইট, 54 হইতেছে আমাদের এক্স। তাহলে এই এক্সটাই কিন্তু ফোর্থ নাম্বার। হ্যাঁ, এবং এটাই কিন্তু প্রশ্নে চাইছে, হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার ইন দ্য লিস্ট? এটা হচ্ছে 54। আচ্ছা, এবার 4 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে কিছু শর্ত দিয়ে দিছে। এম ইজ ইফ এম ইজ গ্রেটার দেন এন, এন ইজ লেস দেন পি, এন্ড এন ইজ গ্রেটার দেন 0। হ্যাঁ, তার মানে এখানে দেখা যাচ্ছে যে সবগুলাই পজিটিভ নাম্বার। হ্যাঁ, এন যেহেতু 0-র চেয়ে বড়,
এবং এন এন এর চেয়ে আবার পি বড়, হ্যাঁ, এবং এম আবার এন এর চেয়ে বড়, তার মানে সবগুলো পজিটিভ নাম্বার হবে, ঠিক আছে? সবগুলোই পজিটিভ নাম্বার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু? আচ্ছা, এই কন্ডিশন গুলো অনুযায়ী নিচের কোনটা সত্য? আচ্ছা চলেন তাহলে আমরা প্রথমে এম এন পি এইগুলার কিছু মান ধরে নিই, তারপরে দেখি কি কি দাঁড়াচ্ছে আমাদের অপশন গুলায়। আম এম এন আর হচ্ছে পি। আচ্ছা, শুরুতেই চলেন ধরে নিই এম হচ্ছে আমার 3, এন হচ্ছে 1, পি হচ্ছে আমার দিলাম হচ্ছে 2। ঠিক আছে, তাহলে হয় কিনা দেখেন, এম যদি 3 হয়, 3 ইজ গ্রেটার দেন 1, আবার 1 ইজ লেস দেন 2। ঠিক আছে, আচ্ছা এইভাবে ধরে চলেন, আমরা দেখি অপশনগুলা কোনটা সঠিক কোনটা ভুল। আচ্ছা, এম এন ইজ গ্রেটার দেন পি স্কোয়ার, এম এন কত হবে? তাহলে আমার এম এন হবে 3 × 1 ইজ ইকুয়াল টু 3 ইজ গ্রেটার দেন পি স্কোয়ার, দুই দুগুণে হয় 4। তাই কি? এটা কিন্তু না, এটা কিন্তু সঠিক হবে না। 3 ইজ লেস দেন 4, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা, তাহলে দেখেন এমপি ইজ গ্রেটার দেন এন স্কোয়ার, এমপি, এমপি তিন দুগুণে হচ্ছে 6 ইজ গ্রেটার দেন এন স্কোয়ার, 1। আচ্ছা, এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এটা ঠিক আছে। তাহলে দেখেন সি নাম্বার, দেখেন পি এন ইজ গ্রেটার দেন এম স্কোয়ার। পি এন কত? পি হচ্ছে আমার 2, এন হচ্ছে 1, তার মানে 2 কে 2। পি এন ইজ গ্রেটার দেন এম স্কোয়ার। হ্যাঁ, 3 × 3 ইজ ইকুয়াল টু 9। এটা কি হয়? এটা কিন্তু হয় না। 2 ইজ লেস দেন 9, তার মানে এইটাও আমার হচ্ছে না। আচ্ছা, এম এন ইজ গ্রেটার দেন এন পি, এম এন কত? 3 × 1, 3 গ্রেটার দেন এন পি, 2। আচ্ছা, এইটা ঠিক আছে, এটাও হইতে পারে। আচ্ছা, এইবার দেখেন, আমরা এতক্ষণ 3, 1 আর 2 এইভাবে ধইরা করছি। এখন দেখেন, আমরা কিন্তু অপশন আমাদের হাতে এখনো দুইটা বাকি আছে। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে কারেক্ট আনসার, কিন্তু আমরা জানি না কোনটা হচ্ছে কারেক্ট আনসার। তাইলে আমরা এই সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই সংখ্যাগুলো চেঞ্জ করে দেখি যে আমরা আরো একটা অপশনকে এলিমিনেট করতে পারি কিনা। তাহলে নতুন করে দেখেন, আমি যদি এম ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা একটু অন্য কালারে দেই। আচ্ছা, নতুন করে দেখেন, আমি যদি এম ইজ ইকুয়াল টু দেই হচ্ছে আপনার 2 দিলাম এটা, হ্যাঁ, আর এন পি, আচ্ছা এন একই থাকলো, আর পিটা দিয়ে দিলাম আমরা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে দেখেন তো এখন ঠিক অপশন গুলো ঠিক আছে কিনা। এম যদি 2 হয়, গ্রেটার দেন এন ইজ ইকুয়াল টু 1, আবার n ইজ লেস দেন, তার মানে 2 ইজ লেস দেন 3। ঠিক আছে, এইভাবেও কিন্তু লেখা যায়। হ্যাঁ, আচ্ছা এইবার দেখি চলেন অপশন, এই দুটো অপশন টেস্ট করে যে কোনো একটা এলিমিনেট করা যায় কিনা। অপশন বি দেখেন, এম পি, এম কত আমার? এম ধরছি 2 আর পি ধরছি 3, তার মানে 3 দুগুণে 6 ইজ গ্রেটার দেন এন স্কোয়ার, তার মানে এন ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এটা রাইট, ঠিক আছে, এটা হয়, এটা এলিমিনেট করা যাবে না। তাহলে চলেন এম এন গ্রেটার দেন এন পি, তাহলে এম এন, তার মানে 2 × 1 ইজ ইকুয়াল টু 2 গ্রেটার দেন এন পি। এন হচ্ছে 1, পি হচ্ছে 3, 3 × 3, এটা কি হয়? এটা তো হয় না। 2 ইজ লেস দেন 3, তার মানে এই অপশনটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আমার কাছে থাকতেছে শুধুমাত্র অপশন বি, হুইচ ইজ দ্য, হুইচ মাস্ট বি ট্রু। হ্যাঁ, এটাই হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্নটা দেখেন, যে আনোয়ার ইউজুয়ালি ওয়ার্কস। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্নটা দেখেন, এইখানে বলতেছে যে আনোয়ার ইউজুয়ালি ওয়াকস টু হিজ হাউস ফ্রম হিজ অফিস এট এ স্পিড অফ 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ইট টেকস হিম 10 মিনিটস লঙ্গার টু ওয়াক দ্য সেম ডিস্টেন্স এট 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 6 কিলোমিটার পার ঘন্টা যখন যাইতেছে, একটু একটু যখন স্লোলি সে যাচ্ছে, তখন কিন্তু তার 10 মিনিট সময় বেশি লাগতেছে। ইউজুয়ালি তার 8 কিলোমিটার পার আওয়ারে গেলে সে একদম ঠিক টাইমেই পৌঁছাইতে পারে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইন কিলোমিটার বিটুইন হিজ হাউস এন্ড অফিস? আচ্ছা, তার হাউস এবং তার অফিসের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, এইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা আগে ধরে নিই তার ডিস্টেন্স, তার হাউস এবং তার হচ্ছে অফিসের ডিস্টেন্স হইতেছে এক্স, রাইট? তাহলে দেখেন, ইউজুয়ালি সে 8 কিলোমিটার পার ঘন্টায় হচ্ছে অফিসে চলে যায়, তার মানে
তার টাইম কত লাগবে? টাইম লাগতেছে কিন্তু এখানে আম 1 কিলোমিটার হচ্ছে তার টোটাল ডিস্টেন্স, আর তার স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এই এই আওয়ারটা হইতেছে তার লাগতেছে ইউজুয়ালি। হ্যাঁ, তার ঘর থেকে তার অফিসে যেতে এই আওয়ারটা তার ইউজুয়ালি লাগতেছে। আচ্ছা, আর যদি স্পিড যদি 6 কিলোমিটার পার আওয়ার হয় তাইলে কত কত টাইম লাগতেছে দেখেন। টাইম টু দিলাম, এটা টাইম ওয়ান দিলাম, এটা ইউজুয়ালি বা ইউ দিয়ে দিলাম ইউজুয়ালি। এটা লাগবে কিন্তু তার x/6, এত আওয়ার। হ্যাঁ, এটা হইতেছে তার যদি সে একটু স্লোলি যায় তার অফিসে। আচ্ছা, তাহলে দেখেন এখানে বলতেছে আবার 10 মিনিট বেশি লাগে, মানে 6 কিলোমিটার পার আওয়ার যেটা, এটাতে 10 মিনিট বেশি লাগতেছে। হ্যাঁ, তার মানে x/8, এই যে টাইমটা, এইটাকে যদি আমি এটার সাথে যদি আমি আরো 10 মিনিট যুক্ত করি, ঠিক আছে, 10 মিনিট যদি যুক্ত করি। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আওয়ারে আছে। হ্যাঁ, এখানে 10 মিনিট যুক্ত করলে, 10 মিনিটকে যদি আমরা আওয়ারে নিতে চাই তাহলে এটাকে লিখতে হবে 10/16, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা হইলে, হ্যাঁ, এইভাবে লিখতে হয়, আওয়ারটা এইভাবে লিখতে হয়। আচ্ছা, এটার সাথে যদি আমরা 10 মিনিট যুক্ত করি, যেহেতু 10 মিনিটটা টাইম তার বেশি লাগে, কত কিলোমিটার পার আওয়ারে গেলে? 6 কিলোমিটার পার আওয়ারে গেলে, তার মানে x/6। ঠিক আছে, তাহলে চলেন তাহলে সিম্পল আমরা ইকুয়েশনটা সলভ করে ফেলি। দেখেন x/8, এটা না, এখানে দেখেন x/6, এটাকে এই পাশে নিয়ে যাব, মাইনাস x/8 ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে 10/60। 0 0 ক্যান্সেল আউট। 6 আর 8-এর লসাগু, 6 8, 2 3 দুগুণে 6, 4 2 8, 24। 4x - 3x ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এখানে থাকতেছে x/24 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে x ইজ ইকুয়াল টু 24/6 ইজ ইকুয়াল টু কত হবে? 6 কে 6, 4 6 24, 4। তার মানে তার আহ হাউস থেকে, তার ঘর থেকে তার অফিসের যে দূরত্ব সেটা হইতেছে 4 কিলোমিটার। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্নটা দেখেন, এইখানে বলতেছে যে এ টিম অফ 2 men and 5 women completed one fourth of a job in 3 days। আচ্ছা, দুইজন দুইজন পুরুষ লোক আর 5জন মহিলা লোক, এরা মিলে একটা কাজ করছে, যেটা হইতেছে 1/4। একটা কাজ করে নাই, একটা কাজের 1/4 শেষ করছে 3 দিনে। ঠিক আছে। আচ্ছা, আফটার 3 days অ্যানাদার ম্যান, তার মানে আরো একজন যুক্ত হইল, তখন কিন্তু হয়ে গেল 3জন পুরুষ লোক আর 5জন মহিলা। মহিলা ঠিকই আছে, জয়েন দ্য টিম এন্ড দে টুক 2 days টু কমপ্লিট অ্যানাদার 1/4, তার মানে আরো 1/4, 4/1 কাজের 4/1 করলো। ঠিক আছে, হাউ মেনি ম্যান ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন 4 days? আচ্ছা, শুধু ম্যান বলছে এখানে, উমেন বলে নাই বা কিছুই না, শুধু ম্যান। হ্যাঁ, কতজন শুধু পুরুষ লোক পুরা কাজটা 4 দিনে করতে পারে? আচ্ছা, দেখেন এখানে একটু লেন্দি হবে এই ম্যাথটা, একটু দেখেন, একটু বুঝে বুঝে আমরা সলভ করার ট্রাই করি। চলেন দেখেন, 2 men আর 5 women, হ্যাঁ, কত দিনে করতেছে? 3 দিনে। আমি আর লেখলাম না বাকি অংশটা। 3 দিনে করতেছে কত অংশ? 1/4। তাহলে দেখেন একদিনে এরা কতটুকু করতে পারে। একদিনে করতে পারবে তাহলে 1/4 × 3, তার মানে 1/12, এতটুকু করতে পারবে এরা একদিনে। ফাইন। তাহলে দেখেন এখানে আফটার 3 days অ্যানাদার ম্যান জয়েন, তার মানে এখন হয়ে গেছে 3 men। 3 men আর 5 women, এরা কত দিনে করতেছে? 2 দিনে করতেছে। 2 দিনে করতেছে আবার 1/4, রাইট। একদিনে তাহলে কত করতেছে এরা? 1/4 × 8, এতটুকু করতেছে। আচ্ছা, এবার দেখেন এইখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন। হ্যাঁ, একটা থেকে আরেকটা আমরা তাহলে এখন বিয়োগ দিয়ে দিই। ঠিক আছে, 2 - 1। তাহলে দেখেন এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে 3 men থেকে 2 men বাদ দিলে 1 man থাকবে, 1 man। হ্যাঁ, 3 থেকে 2 গেলে থাকবে আপনার হচ্ছে
ওয়ান। একজন, তার মানে একজন পুরুষ একদিনে করতে পারে কতটুকু? 1/8 -1/12। এটা যদি আমরা লসাগু নেই, তাহলে 24, 3 - 2, 1/20, তার মানে আসতেছে 1/24। তার মানে একজন পুরুষ একদিনে করতে পারে এতটুকু। তাহলে একজন পুরুষ পুরো কাজটা কত দিনে করতে পারে? জাস্ট এটাকে উল্টাই দিলেই হয়ে যাবে আমাদের 24 দিনে। ঠিক আছে, একজন পুরুষ একদিনে করতে পারে 1/24, মানে 24 ভাগের 1 ভাগ। তার মানে পুরো কাজটা করতে তার লাগবে 24 দিন। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন, তাহলে এখন 24 দিনে শেষ করতে পারে একজন লোক, তাহলে একদিনে শেষ করতে পারবে 1 × 24 এতজন লোক, রাইট? তাহলে কতদিন চাইছে? কতদিন আমাদের কিন্তু বের করতে হবে, 4 দিনে কতজন লোক লাগবে। তাহলে 4 দিনে শেষ করতে পারে 1 × 24 ÷ 4। তার মানে কতদিন দেখেন, 4 × 4 = 4, 4, 6, 24, তার মানে 6 জন লোক। ঠিক আছে। কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন, কারেক্ট আনসার এখানে অপশন বি, 6। আচ্ছা, এবার 7 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে ট্রায়াঙ্গুলার প্লট উইথ সাইডস অফ 25 ফিট, 40 ফিট অ্যান্ড 55 ফিট। আচ্ছা, একটা ট্রায়াঙ্গুলার প্লট আমরা আইকা নেই। এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার প্লট। এখানে একটা সাইড হচ্ছে আমার 25, আচ্ছা সবচেয়ে বড় হচ্ছে 55, এটা এখানে দিয়ে দেই। 55, এখানে দিলাম 40, এখানে দিলাম 25। ঠিক আছে। টু বি সারাউন্ডেড বাই এ ফেন্স বিল্ট অন পিলার সেট 5 ফিট অ্যাপার্ট। আচ্ছা, প্রত্যেকটা সাইডেই হচ্ছে ফেন্স বা বেড়া দিতে হবে এইখানে, এবং প্রত্যেকটা বেড়ার 5 ফিট দূরত্বে এক একটা করে আমার পিলার বসাইতে হবে। ঠিক আছে, এরকম 5 ফিট, এই এই প্রত্যেকটা দূরত্ব এইদিকেও আছে, এরকম ভাবে, হ্যাঁ এরকম ভাবে বসাইতে হবে। ঠিক আছে, এখন হাউ মেনি পিলার্স উইল বি রিকোয়ার্ড টু সারাউন্ড। আচ্ছা, কতগুলা পিলার লাগবে? এই ম্যাথ, এই টাইপের ম্যাথ খুবই ইজি। দেখেন আপনি এইখানে যেহেতু টোটাল 25 ফিট এবং 5 ফিট হইতেছে আপনার এই যে 5 ফিট অ্যাপার্ট, তার মানে এখানে কতটা লাগতেছে? 25 ÷ 5, তার মানে এখানে 5টা লাগতেছে। ঠিক আছে, এখানে 5টা পিলার লাগতেছে। এখানে দেখেন 40 ফিট হইতেছে এটার দৈর্ঘ্য, এই জায়গাটার দৈর্ঘ্য, তাহলে এখানে লাগতেছে 40 ÷ 5 = 8। তার মানে এখানে লাগছে 8টা পিলার। এখানে 55 ÷ 5 = 11। হ্যাঁ, তাহলে আপনি সবগুলো যোগ করে দেন, 11 + 8 + 5 কত হয়? আপনার টোটাল হইতেছে আপনার 24। ঠিক আছে, কোয়াইট ইজি। তার মানে এখানে টোটাল আপনার পিলার লাগবে 24টা। আচ্ছা, এবার 8 নম্বর প্রশ্নটা দেখেন, এইখানে বলতেছে যে দ্য কস্ট অফ এ পেন ইজ টুয়াইস দ্যাট অফ এ পেন্সিল। আচ্ছা, ইফ ইউ বাই এক্স পেন্স ফর টাকা ওয়াই, হাউ মেনি পেন্সিলস ক্যান ইউ বাই উইথ টাকা এক্স প্লাস ওয়াই? আচ্ছা, এখানে বলতেছে যে একটা কলমের দাম, হ্যাঁ, একটা পেন্সিলের দামের দ্বিগুণ হচ্ছে একটা কলমের দাম। এবং ইফ ইউ বাই এক্স পেন্সিলস ফর টাকা ওয়াই, এক্স পেন্সিল যদি তুমি কিনো ওয়াই টাকা দিয়ে, তো তুমি এক্স প্লাস ওয়াই টাকা দিয়ে কতটা পেন্সিল কিনতে পারবা? ঠিক আছে, এইটাই জানতে চাইছে। তার মানে এখানে ধরেন পেন্সিলের দাম যদি হয় পি টাকা, তাহলে একটা কলমের দাম হবে টুয়াইস পি, দ্বিগুণ হবে। ঠিক আছে, এইটা একটা কথা এরা বলছে। আরেকটা হইতেছে দিয়ে দিছে যে ইফ ইউ বাই এক্স পেন্স ফর টাকা ওয়াই। আচ্ছা, এখানে যদি ধরেন সংখ্যা দিয়ে দিত যে ইফ ইউ বাই 10 পেন্স ফর টাকা 20, তার মানে কিন্তু আমরা ইজিলি বের করতে পারতাম একটা কলমের দাম কত, রাইট? 20 ÷ 10, তার মানে 2 টাকা। ঠিক আছে, সিমিলারলি এখানে একটা কলমের দাম কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি। একটা কলমের দাম হচ্ছে x/y। ঠিক আছে, তাহলে দেখেন একটা আম, আচ্ছা, একটা পেন, একটা কলমের দাম কিন্তু 2 × পেন্সিল, একটা পেন্সিলের দামের দ্বিগুণ। ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে একটা পেন্সিলের দাম কত হচ্ছে? একটা পেন্সিলের দাম হচ্ছে x/y ÷ 2। ঠিক আছে, তাহলে এইখানে 1 আছে, তাহলে x/y × 2, তার মানে টুয়াইস x/y, এইটা হচ্ছে আমার একটা পেন্সিলের দাম। ঠিক আছে,
তাহলে এইখানে দেখেন যে হ্যাঁ, আচ্ছা, এবার 8 নম্বর প্রশ্নটা দেখেন। এইখানে বলতেছে দ্য কস্ট অফ এ পেন ইজ টুয়াইস দ্যাট অফ এ পেন্সিল ইফ ইউ বাই এক্স পেন্স ফর টাকা ওয়াই, হাউ মেনি পেন্সিলস ক্যান ইউ বাই উইথ টাকা এক্স প্লাস ওয়াই? রাইট, এখানে বলতেছে যে একটা পেন্সিলের দাম যদি ধরেন আমি পি ধরে নিই, তাহলে একটা কলমের দাম হবে টুয়াইস পি। ঠিক আছে, একটা কলমের দাম একটা পেন্সিলের দামের দ্বিগুণ। এবং বলতেছে যে ইফ ইউ বাই এক্স পেন্স ফর টাকা ওয়াই, হ্যাঁ, এক্স সংখ্যক পেন যদি তুমি কিনে থাকো টাকা ওয়াই দিয়ে, তাহলে এক্স প্লাস ওয়াই টাকা দিয়ে তুমি কয়টা পেন কিনতে পারবা? ঠিক আছে। সো এইখানে যদি আমরা আমাদের নাম্বার দেয়া থাকতো যে 10টা কলম তুমি কিনছো হচ্ছে 20 টাকা দিয়ে, তাহলে কিন্তু আমরা কোয়াইট ইজিলি বের করতে পারতাম যে একটা কলমের দাম কত। তার মানে 20/10, তার মানে 2 টাকা পার পেন। ঠিক আছে, তাহলে এইখানে যেহেতু আহ আপনার ভেরিয়েবল দেয়া আছে, তাহলে একটা পেনের দাম কত পড়বে? পেনের দাম হবে ওয়াই, যত টাকা দিয়ে কিনছি, যত সংখ্যক পেন আমি কিনছিলাম, ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে এইখানে যেহেতু বলছে যে দ্য কস্ট অফ এ পেন ইজ টুয়াইস দ্যাট অফ এ পেন্সিল, তাহলে পেনের দাম যেহেতু এত, আমি একটু লিখি, পেন ইজ ইকুয়াল টু 2 টাইমস পেন্সিল। ঠিক আছে, তাহলে একটা পেন্সিলের দাম কত হবে? একটা পেন্সিল দাম হবে পেন ডিভাইডেড বাই 2। রাইট। আচ্ছা, তাহলে পেনের দাম অলরেডি আমার কাছে আছে হচ্ছে ওয়াই বাই এক্স, তার মানে এটা ডিভাইডেড বাই 2। তার মানে এটা নিচে এক আছে। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়াই বাই এক্স ইন্টু 1/2। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ওয়াই বাই টুয়াইস এক্স। এটা হইতেছে আমার একটা পেন্সিলের দাম, পেন্সিলের দাম এইটা। আচ্ছা, এবার বলতেছে যে এক্স, এখানে দেখেন এক্স প্লাস ওয়াই এত টাকা দিয়ে আমি কয়টা পেন্সিল কিনতে পারবো? ঠিক আছে, তাহলে দেখেন যে ওয়াই বাই 2x এটা হচ্ছে একটা পেন্সিলের দাম। ওয়াই বাই 2x টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, আমি লিখলাম না আর, একটা পেন্সিল। তাহলে 1 টাকা দিয়ে কয়টা পাওয়া যাবে? 1 টাকা দিয়ে পাওয়া যাবে 1/y/2x। এটাকে এইভাবে লেখা যায় যে 2x/y। রাইট, তাহলে আমাকে বের করতে হবে এক্স প্লাস ওয়াই। এই যে উপরে দেখেন, এই যে এক্স প্লাস ওয়াই, এইটা দ্বারা কতটা পেন্সিল আমি কিনতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াই টাকা দিয়ে আমি কিনতে পারবো হইতেছে টুয়াইস এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এই সংখ্যক পেন্সিল। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি টুয়াইস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে, তো এইটাই আমাদের হচ্ছে আনসার। এইটাই হচ্ছে আমাদের আনসার, এক্স প্লাস ওয়াই টাকা দিয়ে আমরা কয়টা পেন্সিল কিনতে পারবো। তাহলে দেখেন এইখানে কারেক্ট আনসার হচ্ছে, কারেক্ট আনসার মনে হচ্ছে নাই। আচ্ছা, এইখানে হচ্ছে 0.5 ওয়াই দেয়া আছে। হ্যাঁ, এইখানে যদি আপনি, তার মানে এইটাকেও যদি 2 দিয়ে ভাগ দিয়ে দেন, উপরের অংশটাকে, এটাকেও 2 দিয়ে ভাগ দিয়ে দেন, এটাকেও 2 দিয়ে ভাগ দিয়ে দেন, হ্যাঁ, বা হাফ দিয়ে মাল্টিপ্লাই করেন, যেমন এখানে আছে টুয়াইস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। তার মানে এই পুরাটাকেই যদি আমি হাফ দিয়ে গুণ দিয়ে দেই, এটাকেও যদি হাফ দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে টু টু ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকতেছে আমার এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। হাফকে আমরা লিখতে পারি 0.5 ওয়াই। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে আমার আনসার। হ্যাঁ, এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইড বাই 0.5 ওয়াই। এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। আচ্ছা, এবার 9 নম্বর প্রশ্নটা একটু দেখেন। এইখানে বলতেছে যে এবিসি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা ইকুইলেটারাল মানে হচ্ছে কি বলে এটা, সমবাহু। রাইট, সমবাহু ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। এই যে এইখানে যে ছোট্ট ত্রিভুজটা আছে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, মানে 3টা বাহুই সমান। ইফ অ্যাঙ্গেল এফ জি এইচ, এফ জি এইচ এইটা, এই
কোনটা বলতেছে এরা 50 ডিগ্রি। হ্যাঁ, এন্ড এফ জি ইজ ইকুয়াল টু এফ এইচ, এফ জি আর এফ এইচ এই দুইটা বাহু সমান। আচ্ছা তাহলে দেখেন এতটুকু থেকে আমরা কি লিখতে পারি, এতটুকু থেকে কিন্তু আমরা লিখতে পারি এইটার বাহুও এইটার অ্যাঙ্গেলও হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এবং দুই বাহুর আমরা হচ্ছে অ্যাঙ্গেল আমাদের কাছে দেয়া আছে, তাহলে এই এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস হবে 50 50 100। তার মানে এই এই যে বাহু এই অ্যাঙ্গেলটা আছে এইটার হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা বিডি ইজ ইকুয়াল টু এই। আচ্ছা এখানে বিডি কোথায়? বিডি আর হচ্ছে এই, এই দুইটা হচ্ছে সমান, রাইট? এই দুইটা সমান এবং ডিএইচ ইজি, এই যে ডিএইচ আর ইজি এই দুইটাও সমান। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ সিডিএফ? সিডিএফ তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে যেহেতু বলছে এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণের মানই কিন্তু এখানে হবে সমান। হ্যাঁ, তার মানে 180 ডিগ্রি আমি যদি 3 দিয়ে ভাগ দেই, তার মানে 60 ডিগ্রি করে প্রত্যেকটা কোণই হইতেছে এখানে 60 ডিগ্রি করে। ঠিক আছে, 60 ডিগ্রি। আচ্ছা এখানে দেখেন একটা বিপ্রতীপ কোণের একটা কনসেপ্ট আসবে এখানে। এইটা যেহেতু 60 ডিগ্রি, তার মানে বিপ্রতীপ কোণ বলে এটাও কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে। তো আমরা জানি যে এরকম যদি দুইটা কোণ হয়, দুইটা বাহু যদি একে অপরকে ছেদ করে, তাহলে এই যে কোণটা এখানে যে কোণটা উৎপন্ন হয় এটা হচ্ছে, এই দুইটা কোণ হচ্ছে সমান। তো এই কনসেপ্ট থেকে এই কোণ, হ্যাঁ এই কোণ আর এই কোণ সমান। সিমিলারলি এই কোণ এটা না মান হচ্ছে 80 ডিগ্রি, এইটারও সমান। ঠিক আছে, তার মানে এইটাও 80 ডিগ্রি। আচ্ছা ফাইন। তাহলে দেখেন এইখানে আমরা এটা যেহেতু ঠিক মাঝ, এই যে সিএফ বাহু যেটা আছে এটা যেহেতু ঠিক মাঝ বরাবর দিয়ে গেছে, ঠিক আছে, এবং এই যেই আহ কি বলে এটা চতুর্ভুজ আছে সিই এফ ডি, এটাকে দ্বিখণ্ডিত করছে সমানভাবে, তাহলে দেখেন এইখানে এই যে অ্যাঙ্গেলটা আছে এই ছোট্ট অর্ধেক, এই কোণ সি এর হাফ কত হবে? হাফ অফ কোণ সি কত হবে? তাহলে কোণ সি আছে 60 ডিগ্রি, তাহলে হাফ অফ কোণ সি হবে হচ্ছে আপনার 30 ডিগ্রি, রাইট? এই অংশটা হইতেছে আপনার 30 ডিগ্রি। তাহলে এই যে উপরের যে ছোট্ট অ্যাঙ্গেলটা আছে এইটা কত হবে? তাহলে 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তার মানে এইটা হয়ে যাচ্ছে আপনার 40 ডিগ্রি, রাইট? এটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা দেখেন, তাহলে আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই তিনটা সমষ্টি দুই সমকোণ হওয়ার কথা, মানে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে আমরা লিখি চলেন, এইখানে হচ্ছে আমি পাইতেছি 30 প্লাস এইখানে কোন ডি দিলাম আমি। হ্যাঁ, এখানে এরা বলতেছে কোন সিডিএফ, হ্যাঁ এটাকে আমি ডি লিখলাম। ডি প্লাস এইখানে হচ্ছে কোন এখানে হচ্ছে আমার 40 ডিগ্রি, দুই সমকোণ মানে 180 ডিগ্রি। আচ্ছা এখানে কোন ডি সমান সমান তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 30 মাইনাস 40। ঠিক আছে, তার মানে 180 মাইনাস 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে কোন ডি বইলা যেটাকে আমি ডিনোট করছি, এটা আর সিডিএফ এর দুইটা সমান, এটা হইতেছে আমার 110 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এটা। আচ্ছা এবার 10 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশনস ইজ দ্য স্মলেস্ট। এইখানে অনেক বড় বড় ফ্র্যাকশন দেয়া আছে, 33 ডিভাইডেড বাই 128। তো এই টাইপের ধরেন ছোট ছোট যদি ফ্র্যাকশন দেয়া থাকতো, যেমন হাফ আর হচ্ছে 2/3, হ্যাঁ এই দুইটার মধ্যে কোনটা বড়, দেখেন আমরা কিন্তু এইভাবে ক্রস মাল্টিপ্লাই করে কিন্তু বের করে ফেলতে পারি। যেমন 3 × 1 = 3, 2 × 3 = 4, তার মানে এই ফ্র্যাকশনটা বড়। যে এরকম যদি থাকতো 3/4 = 5/6, এরকম যদি দুইটা ফ্র্যাকশন দেওয়া থাকতো, তাহলে 3 × 6 হচ্ছে 18, 4 × 5 হচ্ছে 20, তার মানে এইখানেও এইটা হচ্ছে বড়, এই ফ্র্যাকশনটা 5/6 হচ্ছে বড়। এভাবে কিন্তু আমরা বের করতে পারতাম, কিন্তু এইখানে দেখেন ফ্র্যাকশন গুলা খুবই বড়, একটা আছে 33/128। সো এই টাইপের ফ্র্যাকশন গুলা সমাধান করতে গেলে আমাদের যেটা করতে পারি, এইরকম এভাবে করলেও আপনারা সলিউশন বের করতে পারবেন, যেটা অনেক টাইম কনজিউমিং হবে। তো সেই ক্ষেত্রে আমরা লব গুলা যেগুলো আছে, হ্যাঁ তার মানে লব কোন একটা ফাংশনের উপরে থাকে লব, নিচে থাকে হর, ঠিক আছে, এই লব গুলাকে যদি অলমোস্ট সেম করতে পারি, হ্যাঁ একদম সমান হবে না, অলমোস্ট সেম, তাইলে কিন্তু একটা সলিউশনের দিকে যাওয়া যায়। তাহলে দেখেন এখানে লব গুলা সেম করতে গেলে, অলমোস্ট সেম করতে গেলে আমাকে 4 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে,
এটারও লবকে 4 দিয়ে গুণ দিতে হবে, এটাও 4, এটাও 4 দিয়ে গুণ দিতে হবে, এটাও 4, এটাও 4। তাহলে চলেন একটা একটা আমরা গুণ করি, দেখি কত হয়। তাহলে এইটা আসতেছে, প্রথমটা আসবে আমার 132/128। ঠিক আছে, এটা হচ্ছে অপশন এ। অপশন বি আসতেছে আমার 180/138। ঠিক আছে। অপশন সি আসতেছে আমার 212/216। অপশন ডি আসতেছে আমার 332/324। অপশন ই আসতেছে আমার 4×15=60 ডিভাইডেড বাই 59। আচ্ছা দেখেন, অলমোস্ট সেম হইলো না আমাদের, কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, সবগুলা ফ্র্যাকশনের লবকে আমি একই জিনিস দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলাম, কিন্তু দেখেন এখানে সবগুলা লবই কিন্তু বড়। ঠিক আছে, হর ছোট, এখানে দেখেন হর ছোট, এখানে কিন্তু লব বড় হর ছোট। ঠিক আছে। না, এখানে 332, এখানে দেখেন লবটা বড়, লবটা বড়, এখানে দেখেন লব, আম, এখানে কি আছে দেখেন, এখানে হচ্ছে লব বড় হর হচ্ছে ছোট, রাইট। কিন্তু দেখেন একমাত্র ব্যতিক্রম কোথায় আছে এখানে, আচ্ছা এখানে দেখেন লব বড়, এখানে হর ছোট, এখানেও লব বড় হর ছোট, এখানেও লব বড় হর ছোট, কিন্তু একমাত্র ব্যতিক্রম আছে এই অপশন সি তে। এখানে দেখেন আপনার হরটা বড়, লবটা ছোট। তার মানে এইটাই হবে সবচেয়ে ছোট সংখ্যা। এখানে কারেক্ট আনসার হবে অপশন সি। ঠিক আছে, যেমন ধরেন 1/2 যদি হয় আর 1/3 যদি হয়, এই দুইটার মধ্যে ছোট কোনটা? যেটার কিন্তু লব ছোট, হ্যাঁ, মানে যেটার হর ছোট, সেখানে কিন্তু এইটাই বড়, কিন্তু লবের ক্ষেত্রে কিন্তু নিয়মটা উল্টা হয়। হ্যাঁ, যেমন ধরেন 3/4 যদি দেই আর এখানে যদি 3/7 দেই, তাহলে কিন্তু লবের ক্ষেত্রে কিন্তু হবে যে কি হবে, যেটা হচ্ছে আমার নিচে যেটা বড়, মানে হর যেটা বড়, এইটাই হচ্ছে সবচেয়ে ছোট। যেমন 3×7=21, 3×4=12। ঠিক আছে। আচ্ছা, এবার 11 নম্বর প্রবলেমটা দেখেন, এইখানে বলতেছে ইফ এম ইজ অ্যান ইভেন ইন্টিজার এন্ড এন ইজ অ্যান অড ইন্টিজার এন্ড বোথ আর পজিটিভ নাম্বারস হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ইভেন। আচ্ছা ধরেন আমরা ধরে নেই এম বলতেছে ইভেন ইন্টিজার, তাহলে এটা 2 ধরে নেই, আর এন হইতেছে অড ইন্টিজার, এটা 1 ধরে নেই। তাহলে চলেন এবার এই 2 আর 1, এম এবং এন এর মানগুলা আমরা অপশন গুলাকে টেস্ট করি, এই মানগুলা দিয়ে 2 এবং 1 দিয়ে অপশন গুলো টেস্ট করি, দেখি আমাদের ইভেন আসে কিনা। ঠিক আছে, প্রথম অপশনটা যদি আমরা টেস্ট করি, তাহলে 2² + 1² কত হবে? 2+1 = সরি, 4+1 = 5, মানে অড আসতেছে, হ্যাঁ, ইভেন আসতেছে না। আচ্ছা, পরের অপশনটা দেখি, 2 × 1 + 1², তাহলে 2+1 = 3, তার মানে 3, এখানে অড আসতেছে, হ্যাঁ, এটাও অড, এটাও অড। অপশন থ্রি দেখি, 2³ + 1², 8+1 = 9, এটাও কিন্তু অড। আচ্ছা, অপশন ডি দেখি, 2 × 1 + 2², তাহলে 2, 4, তার মানে 6 আসতেছে, এটা কিন্তু ইভেন, রাইট। আচ্ছা, তাহলে আমরা আনসার পেয়ে গেছি, এটাই হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, এবার 12 নম্বর প্রশ্নটা দেখেন, বলতেছে এখানে ইন এ সুগার ওয়াটার সলিউশন দ্য রেশিও অফ ওয়াটার টু সুগার ইজ 8:3। হ্যাঁ, ইফ ইউ অ্যাড 2 kgs অফ সুগার দ্য রেশিও বিকামস 2:1। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন দ্য অরিজিনাল সলিউশন ইন কেজি? আচ্ছা, আমরা এখানে ধরে নেই অরিজিনাল যে ইনিশিয়াল যেই আমাদের সুগার ওয়াটার রেশিও আছে, এটাতে সুগার আছে হইতেছে, এখানে 8 দেয়া আছে, আমরা 8x ধরে নিলাম। হুম। আর ওয়াটার আছে হইতেছে 3x। আচ্ছা, আমরা হচ্ছে ইফ ইউ এড 2 kgs অফ সুগার, ঠিক আছে, সুগার আমরা
8x প্লাস 2 কেজি আমরা যোগ করে দিলাম। হুম। আচ্ছা এইখানে, আচ্ছা এবার 12 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে ইন এ সুগার ওয়াটার সলিউশন দ্য রেশিও অফ ওয়াটার টু সুগার ইজ 8:3. If you add 2 kgs of sugar, the ratio becomes 2:1. What is the amount of sugar in the original solution? আচ্ছা দেখেন এখানে ওয়াটার টু সুগার দেয়া আছে। আমরা ধরে নিই ওয়াটার আছে হইতেছে 8x, আর হইতেছে সুগার আছে 3x। ঠিক আছে, আচ্ছা আমরা এবার অ্যাড করে নিই। ইফ ইউ অ্যাড 2 কেজিস অফ সুগার, 8x ডিভাইডেড বাই 3x, তার মানে এখানে 2 কেজি যদি আমরা সুগার যোগ করে নিলাম, তাহলে নতুন যে রেশিওটা পাইতেছে এটা হবে 2:1 বাই, মানে 2/1। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা আমরা যদি সলভ করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের কাছে আসতেছে হচ্ছে 8x ইজ ইকুয়াল টু 3 টাইমস 2 ইজ ইকুয়াল টু 6 প্লাস 2 টাইমস 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে 8x - 6 ইজ ইকুয়াল টু 4, টোয়াইস ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে 2। তার মানে 2 কি আনসার? না, 2 আনসার না। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন দ্য অরিজিনাল সলিউশন? তার মানে সুগার ছিল অরিজিনাল সলিউশনে 3x, তার মানে 3 টাইমস 2 ইজ ইকুয়াল টু 6, তার মানে 6 কেজি ছিল। আচ্ছা এখানে যদি ওয়াটার চাইতো তাহলে আমাদের কত আসতো? 8 × 2, তার মানে 16 কেজি হইতেছে পানি ছিল। ঠিক আছে, কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। আচ্ছা এবার প্রবলেম 13 দেখেন, এম ইজ এ সেট অফ 5 consecutive integers whose average is 4। হ্যাঁ, এবং এন ইজ এ সেট অফ 7 consecutive integers whose average is 7. How many numbers of set n are also members of set m? আচ্ছা এইখানে বলতেছে প্রথম দুইটা দুইটা সেটের কথা বলতেছে, আমরা ধরেন সেট দুইটা লিখি। এখানে এম সেট যেটা হইতেছে 5টা কনজিকিউটিভ ইন্টিজার্স যার এভারেজ হইতেছে 4। আচ্ছা কনজিকিউটিভ ইন্টিজার্স মানে হইতেছে এরকম 1 2 3 4 এরকম আর কি। হ্যাঁ, তো যেহেতু এভারেজটা বলতেছে 4, তাহলে দেখেন নাম্বার 5টা কত হবে। ঠিক আছে, আচ্ছা এভারেজ যদি 4 হয় তাহলে দেখেন 5 6 আর 3 2, তার মানে 2 3 4 5 6, এই হইতেছে 5টা নাম্বার কনজিকিউটিভ যাদের এভারেজ হচ্ছে 4। ঠিক আছে, তাহলে দেখেন এম আপনার যদি একটা সেট হয় তাহলে এই 5টা সংখ্যা হবে 2 3 4 5 6। রাইট। আচ্ছা আরেকটা সেট আমাদের কাছে আছে, সেটা হইতেছে এন। হ্যাঁ, এটাতে 7টা কনজিকিউটিভ ইন্টিজার আছে যার এভারেজ হইতেছে 7। আচ্ছা আমরা আগে লিখি 7, লিখি 7 ধরলাম এভারেজ, 7 মাঝখানে রাখি, তার মানে দুই পাশে আরো, এখানেও 3টা সংখ্যা থাকবে, এখানেও 3টা সংখ্যা থাকবে। রাইট, কনজিকিউটিভ হওয়াতে এখানে কোনো ডিফারেন্স 1 হবে। ঠিক আছে, 7 8 9 10 6 5 4, তার মানে 4 5 6 7 8 9 10, এইখানে যে 7টা নাম্বার যাদের অ্যাভারেজ হইতেছে 7। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা উপাদানগুলো লিখি। অ্যানসেটের উপাদান হবে 4 5 6 7 8 9 10। আচ্ছা বলতেছে হাউ মেনি নাম্বারস অফ সেট এন আর অলসো মেম্বার্স অফ সেট এম। আচ্ছা তাহলে কমন সংখ্যা কয়টা আছে দেখেন তো। এখানে 4 আছে, এখানেও 4 আছে, একটা পাইলাম। এখানে 5 আছে, এখানেও আমাদের 5 আছে, দুইটা পাইলাম। এখানে 6 আছে, এখানেও 6 আছে, তার মানে আমি 3টা পাইলাম, যেটাতে দুইটা সেটেই আছে। তাহলে আর কি আছে? আর হচ্ছে একটাও মিল নাই। ঠিক আছে, তার মানে আমাদের এই দুই সেটেরই কমন যে উপাদান এটা হচ্ছে 3টা উপাদান আছে, 4 5 6। তাহলে কারেক্ট আনসার হবে আমাদের অপশন ডি। আচ্ছা এবার 14 নম্বর প্রবলেমটা দেখেন, বলতেছে যে আসিফ ইজ টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ রফিক অ্যান্ড করিম ইজ 6 ইয়ার্স ইয়াঙ্গার দেন রফিক। আচ্ছা 4 ইয়ার্স এগো আসিফ ওয়াজ 4 টাইমস অ্যাজ ওল্ড এজ করিম, হাউ ওল্ড ইজ করিম নাও? আচ্ছা দেখেন একটু কমপ্লিকেটেড মনে হবে বাট ইটস কোয়াইট ইজি। আমরা ধরে নিই, দেখেন এখানে আসিফ বারবার আসতেছে, আসিফ আসিফ। হ্যাঁ,
ঠিক আছে, তো আসিফকে আমরা ধরে নিই, আসিফের বর্তমান বয়স ধরি আমরা এক্স। ঠিক আছে, আচ্ছা, আমরা করিমেরটা বের করতে হবে, আমরা আসিফেরটা ধরে নিলাম। আচ্ছা, তাহলে দেখেন রফিকের বর্তমান বয়স কত হবে। যেমন আসিফ যেহেতু 2 বছর, রফিকের আসিফের বয়স হইতেছে 2 টাইমস। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আজকে একটু সমস্যা হয়ে গেছে, একজনের একটু ইমার্জেন্সি দিতে পারতেছে না। কালকে দেই আঙ্কেল, কালকে মিস হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। উফ। আচ্ছা, এইবার 14 নম্বর প্রশ্নটা দেখেন, এইখানে বলতেছে যে আসিফ ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ রফিক অ্যান্ড করিম ইজ 6 ইয়ার্স ইয়াঙ্গার দেন রফিক। আচ্ছা, আসিফ হচ্ছে রফিকের মানে আসিফ হচ্ছে রফিকের দ্বিগুণ বয়সী, এবং করিম হচ্ছে রফিকের চেয়ে 6 বছরের তরুণ। হ্যাঁ, 6 বছর কম তার বয়স। 4 ইয়ার্স এগো আসিফ ওয়াজ 4 টাইমস অ্যাজ ওল্ড এজ করিম, হাউ ওল্ড ইজ করিম না। আচ্ছা, করিমের বয়সটা বের করতে হবে। আচ্ছা, এখানে দেখেন আসিফের বয়সটা হইতেছে রফিকের দ্বিগুণ, রাইট, টুয়াইস। আচ্ছা, তাহলে শুরুতে আমরা ধরে নেই যে আসিফের বয়সটা ধরে নেই। দেখেন, এক্স, করিমের বয়স ধরেও করা যাবে, বাট আসিফেরটা ধরলে ইজি হবে। আসিফের বয়স ধরলাম আমরা এক্স। তাহলে দেখেন রফিকের বয়স কত হবে। দেখেন রফিক, আসিফ ইজ ইকুয়াল টু 2 টাইমস, যদি রফিক হয় রফিকের বয়স হবে আসিফ আম, আসিফ ডিভাইডেড বাই 2, রাইট। তার মানে এক্স ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা পাইলাম আছে রফিকের বয়স। ঠিক আছে, এন্ড করিম ইজ 6 ইয়ার্স ইয়াঙ্গার দেন রফিক। আচ্ছা, তাহলে করিমের বয়সটা কত হবে। রফিকের বয়স যদি x/2 হয়, এবং করিম যদি 6 বছরের তরুণ হয়, রফিকের চেয়ে 6 বছর কম বয়সী হয়, তাহলে এটা থেকে 6 মাইনাস করে দিতে হবে। রাইট, আমরা কিন্তু পেয়ে গেলাম আসিফ, রফিক আর করিমের বয়স কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দেখেন এইখানে 4 বছর আগের একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন দিয়ে দিছে যে আসিফ ওয়াজ 4 টাইমস অ্যাজ ওল্ড এজ করিম 4 ইয়ার্স এগো। আচ্ছা, তাহলে দেখেন আসিফের বয়স 4 বছর আগে কত ছিল, x-4। ঠিক আছে, আর হচ্ছে করিমের বয়স কত 4 বছর আগে, x/2 - 6। এটা তো করিমের বয়স এখানে, আর 4 বছর আগে করিমের বয়স ছিল এটা -4। এবং প্রশ্নে বলতেছে 4 টাইমস অ্যাজ ওল্ড এজ করিম, তাহলে এটারে 4 টাইমস করে দিলাম। হ্যাঁ, এখন আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন সিম্পলি এই ইকুয়েশনটা সলভ করলে কিন্তু আমরা সলিউশন পেয়ে যাব। তাহলে x-4 ইজ ইকুয়াল টু 4 টাইমস x/2 - 10। x-4 ইজ ইকুয়াল টু কত হবে, 4x/2 - 40। ঠিক আছে, তাহলে এখানে দেখেন x-4x/2 ইজ ইকুয়াল টু 40, -40 + 4। ঠিক আছে, 2, *2x - 4x, -36। তাহলে দেখেন এখানে -2x/2 ইজ ইকুয়াল টু -36। উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল করে দিলাম, 2 ক্যান্সেল, এক্স ইজ ইকুয়াল টু হবে আমার 36। আচ্ছা, এই 36টা কি, এই 36টা কিন্তু আসিফের বয়স, রাইট। এই যে আসিফের বয়স, আমাদেরকে বের করতে হবে করিমের বয়স। তাহলে করিমের বয়স এইটা, তাহলে 36/2 -6, 2 × 2, আম, দেখেন 2 × 2 18, 2 × 6 = 36, তাহলে 18 - 6, তাহলে 12। ঠিক আছে, তাহলে করিমের বয়স এখন হচ্ছে 12 বছর, তার হচ্ছে করিমের বয়স। আচ্ছা, এবার 15 নম্বরটা দেখেন, বলতেছে যে হোয়াট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 3y টু গেট x/y, 3y/x টু গেট x/y। আচ্ছা, আমরা ধরে নিই যে সাবট্রাক্ট করতে হবে p। ঠিক আছে,
তার মানে 3y/x, এটা থেকে p যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পাবো হইতেছে x/y। তাহলে পিটা কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পিটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এখানে আসতেছে 3y/x মাইনাস x/y ইজ ইকুয়াল টু পি। তাহলে আমরা একটু লসাগু করি, এক্স এক্স কাটা করে 3y² মাইনাস x² ইজ ইকুয়াল টু পি। ঠিক আছে। আচ্ছা এইবার দেখেন এইখানে, আচ্ছা এইটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, কিন্তু এইখানে দেখেন আনসার কিন্তু কোথাও আপনার মিলতেছে না। ঠিক আছে, তো এইখানে দেখেন কোথাও কিন্তু এই অপশনটা নাই। আরেকটু মডিফিকেশন করা যায় কিনা চলেন দেখি। এইটাকে আমরা যদি এইভাবে লিখি যে 2y² প্লাস y² মাইনাস x² ডিভাইড বাই এক্স ওয়াই, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখেন 2y² প্লাস y² মানে 3y², এখানে x² সবই ঠিক আছে। রাইট। তাহলে দেখেন এইবার আমরা এইটাকে লিখতে পারি 2y², এখানে a² মাইনাস b² একটা সূত্র পড়ে, তার মানে x+y x-y। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে xy, তার মানে এইটা আসতেছে একটু মডিফাই করলে, তার মানে আমাদের কারেক্ট আনসার এখন মিলতেছে, এইটা হইতেছে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা এবার 16 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে বলতেছে থ্রি ওয়ার্কার্স x, y, z আর পেইড এ টোটাল অফ টাকা 5,500 ফর এ পার্টিকুলার জব। X is paid 133.33% of the amount paid to Y, and Y is paid 75% of amount paid to Z বা Z. How much is paid to Z? আচ্ছা, তাহলে এটা দেখেন আমরা এটাকে সলভ করতে গেলে দেখেন ওয়াই বলতেছে, ওয়াই শেষের দিক থেকে দেখেন ওয়াই ইজ পেড 75% অফ অফ অ্যামাউন্ট পেড টু জেড। হ্যাঁ, তাহলে দেখেন ওয়াই পাচ্ছে 75% বা 75/100 অফ জেড। ঠিক আছে, তো এইটা সমান সমান লেখা যায় 3×25=75, 4×25=100, তার মানে এইটা কিন্তু লেখা যায়। ঠিক আছে, which means y is equal to 3/4 of z। আচ্ছা এবার দেখেন x কত পায়। x পাইতেছে, x is equal to আপনার y এর 333, সরি 133.33%। হ্যাঁ, দেখেন y ইন্টু 133.33, এই যে সংখ্যাটা আছে 133.33, তো এইটা মানে হচ্ছে 400/3। ঠিক আছে, তো এটা একটু মনে রাখতে হবে এই জিনিসটা। তাহলে আমরা এখানে বসায় দিলাম 400/3 বা 400/3। আর পার্সেন্টেজের জন্য আমরা লিখবো হচ্ছে 1/100। ঠিক আছে, তাহলে দেখেন এইটাকে যদি আমরা একটু কাটাকাটি করি, 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে 4y/3। ঠিক আছে, 4y/3, এক্স ইজ ইকুয়াল টু 4y/3। দেখেন এইখানে আবার এক্স ইজ ইকুয়াল টু পাইছি আমরা 400 সরি, এক্স ইজ ইকুয়াল টু পাইছি 3/4 অফ জি। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু ওয়াই এর মানটা বসায় দিলাম 3/4 ইন্টু জেড। ঠিক আছে, 3 3 ক্যান্সেল আউট, এক্স ইজ ইকুয়াল টু হবে আমার 4y/4, সরি এখানে হবে হচ্ছে, আচ্ছা এখানে 4 4ও ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু হইতেছে আমার জেড, তার মানে জেড যত পাইতেছে, এক্স যত পাইতেছে জেড তত পাবে। হ্যাঁ, এক্স আর জেড সেম পাবে। আচ্ছা এইবার দেখেন এখানে বলতেছে থ্রি ওয়ার্কার্স x, y, z আর পেড টোটাল অফ 5,500। আচ্ছা, তাহলে দেখেন এইখানে কে কত পাবে, দেখেন x+y+z ইজ ইকুয়াল টু 5,500। তাহলে দেখেন এক্স আর জেড যেহেতু সেম, তাহলে আমরা লিখতে পারি x+y+x ইজ ইকুয়াল টু 5,500।
আচ্ছা তাহলে দেখেন, আচ্ছা আমাদেরকে বের করতে হবে হাউ মাচ ইজ পেইড টু জেড। আচ্ছা এখানে যেহেতু জেড কত পাবে এটা বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সবগুলোকে জেড এ নেয়ার ট্রাই করব। ঠিক আছে, তো জেড আর এক্স যেহেতু সমান, তাহলে এটা লিখতে পারি জেড প্লাস আর ওয়াই ইজ ইকুয়াল টু কত, 3/4 ইজ 3/4 অফ জেড। তাহলে এইভাবে কিন্তু লেখা যায় 5500। ঠিক আছে, তো আমরা এখানে জেড এর মানটা বের করে ফেলতে হবে। তাহলে এখানে হচ্ছে টোয়াইস জেড প্লাস 3/4 অফ জেড, 5500। তাহলে এখানে ফোর আছে, ফোর, 8z প্লাস 3z ইজ ইকুয়াল টু 5500। 11z ইজ ইকুয়াল টু 5500 ইন্টু 4, রাইট? তাহলে দেখেন এখানে z সমান সমান কত আসতেছে, 5500 ইন্টু 4/11। তাহলে 11 কে 11, 5 11 55, 500। তাহলে 500 ইন্টু 4, তার মানে আসতেছে আমার 2000। ঠিক আছে, তার মানে জেড পাবে হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হইতেছে এখানে অপশন ডি। আচ্ছা এবার 17 নম্বর প্রবলেমটা দেখেন। এইখানে বলতেছে যে ইন এ সার্টেন ক্লাব 70% অফ দ্য মেম্বার্স আর ম্যারিড অ্যান্ড অফ দ্য ম্যারিড মেম্বার্স 60% আর ফিমেল। ইফ 60% অফ দ্য মেম্বার্স আর ফিমেল, হোয়াট অফ দ্য নাম্বারস আর আনমেরিড মেল? তার মানে বের করতে হবে আমার আনমেরিড সেই সাথে মেল। আচ্ছা, তো এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে আপনার ক্লাব মেম্বার আপনি 100 ধরে নেন, হ্যাঁ 100তে হিসেবটা করেন। তাহলে আমি যদি ধরে নেই ক্লাবে আমার আছে টোটাল 100 জন, তাহলে দেখেন তাহলে এখানে ম্যারিড কত হবে, ম্যারিড 70%, তার মানে 70 জন। তাহলে আনমেরিড কত হবে, 30। আচ্ছা, এখন দেখেন ম্যারিড মেম্বারসদের মধ্যে 60% হইতেছে আবার ফিমেল, তার মানে 70%-এর মধ্যে 60% হইতেছে ফিমেল, তার মানে 0 0 ক্যান্সেল আউট, 42 জন হচ্ছে ফিমেল, তার মানে ফিমেল ম্যারিড হইতেছে 42। ঠিক আছে, আচ্ছা তাহলে মেল ম্যারিড কত হবে? ঠিক আছে, টোটাল ম্যারিড যেহেতু 70, এর মধ্যে ফিমেল যেহেতু 42, তাইলে কত আসতেছে, ম্যারিড মেল কত হবে? 8, 4, 5, 6, 7, 2, 28, তার মানে 28 জন হইতেছে আমার আপনার হচ্ছে মেল এবং ম্যারিড। আচ্ছা ফিমেল তাহলে আনমেরিড কত হবে, ফিমেল আনমেরিড, হ্যাঁ আমাকে বের করতে হবে আলটিমেটলি এইটা, এই বক্সটা বের করতে হবে, মেল এবং আনমেরিড, তার মানে আনমেরিড মেল এইটা। আচ্ছা তাহলে ফিমেল এবং আনমেরিড কত হবে? ফিমেল আছে হইতেছে আমার 60 জন, তার মানে ম্যারিড যদি হয় 42, তাহলে ফিমেল আনমেরিড কত? ফিমেল আনমেরিড হবে 8, 4, 5, 6, 18 জন, তার মানে ফিমেল আনমেরিড হইতেছে 18 জন। ঠিক আছে, তাহলে দেখেন এবার ম্যারিড, মেল এবং আনমেরিড তাহলে কত হইতেছে, তাহলে ফিমেল যেহেতু আছে 60%, তার মানে মেল আছে 40%। 40 জন মেল আছে, 40 জন মেলের মধ্যে আমার মেরিড হইতেছে এখানে 28 জন। হ্যাঁ, 40 জনের মধ্যে ম্যারিড হইতেছে 28 জন, তাহলে আনমেরিড কত হবে, 40 - 28, 2, আহ আচ্ছা 2 রেখে 3 রেখে 4, 12 জন, তার মানে এটা হবে 12। আনমেরিড মেল, মেল এবং আনমেরিড এটা হইতেছে 12, মেল এবং ম্যারিড এটা হইতেছে 28, ফিমেল এবং ম্যারিড এটা হইতেছে 42, ফিমেল এবং আনম্যারিড এটা হইতেছে 18। ঠিক আছে, 12 বা 12%, এখানে কারেক্ট আনসার হবে অপশন বি। আচ্ছা এবার 18 নম্বর প্রশ্নটা দেখেন, এইখানে কি বলতেছে। 18 নম্বরে বলতেছে দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ 40 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা এই যে এবিসি যেটা আছে, ঠিক আছে এই পার্টটা এটা হইতেছে 40 স্কোয়ার কিলোমিটার। ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, ডি হইতেছে এটার মিড পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট, তার মানে ডি হচ্ছে
বিসি এর উপর, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। আচ্ছা, ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। আচ্ছা, ই হচ্ছে আবার এসির মিড পয়েন্ট, ঠিক আছে। ইফ এডি ইজ ইকুয়াল টু 4 √/t, এডি হচ্ছে 4 √/2, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিই? তার মানে এডিই, এই যে এই পোর্শনটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এই পোর্শনটা কত সেন্টিমিটার, স্কোয়ার সেন্টিমিটার, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে চলেন আমরা একটু ইরেজ করি, দেন আমরা একদম ভেঙে ভেঙে সলভ করার ট্রাই করব এটা। আচ্ছা দেখেন, এখানে এডি দেয়া আছে 4 √/2, তাহলে এই অংশটা আমরা লেখা নেই ছোট্ট করে, 4 √/2, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখেন, এই টোটাল যেটা আছে এ বি সি, এইটার ক্ষেত্রফল দেয়া আছে হইতেছে 40 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এই এডি যেহেতু বিসি এর উপর লম্ব, তার মানে এই হাফ, এই হাফ আর এই হাফ, এই দুইটা হাফ কিন্তু সমান, ঠিক আছে। তার মানে টোটালটাকে 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 20 স্কোয়ার সেন্টিমিটার যেটা পাবো, এটা হইতেছে এই অংশটার ক্ষেত্রফল এবং এই অংশটারও ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, আবার এই এডিসি, এই যে ত্রিভুজটা আছে, এইখানে বলতেছে যে, আচ্ছা আগে দেখেন ডিইসি যেটা আছে, এই ত্রিভুজটা, হ্যাঁ, এইটা, এই এসি বাহুর মধ্যবিন্দু ই হওয়ায় এইটা আর এডিই যেটা আছে, এইটা এইটা কিন্তু এই দুটো সমান, ঠিক আছে। এই দুটো সমান এবং এইটা হবে এডিসি, এইটার হচ্ছে অর্ধেক, রাইট। তার মানে 20/2, তার মানে 10 আপনার স্কোয়ার সেন্টিমিটার, এটাই হইতেছে এখানে কারেক্ট আনসার। তার মানে এই অংশটা যেটা এডিই, এইটার, এটা হবে 10 স্কোয়ার সেন্টিমিটার। আচ্ছা এবার 19 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে দ্য দ্য মাইল মিটার অফ এ কার মিসেস এভরি 11th মাইল বিং ট্রাভেলড। হ্যাঁ, তার মানে প্রত্যেক 11তম যেই মাইলটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে মিস করে। তার মানে 11 মাইল দেখানোর জায়গায় সে দেখাচ্ছে হচ্ছে 10 মাইল, ঠিক আছে। আফটার এ সার্টেন টাইম দ্য মিটার শোজ দ্যাট 1251 miles were traveled. How many miles were actually traveled? আচ্ছা, 11-র জায়গায় সে দেখাচ্ছে হচ্ছে 10 মাইল, হ্যাঁ, এবং একটা সার্টেন টাইমের পরে, একটা সার্টেন দূরত্বের পরে বলতেছে যে কতটুকু সে অ্যাকচুয়ালি ট্রাভেল করছিল, ঠিক আছে। দেখেন এখানে 10 মাইল যদি দেখায়, তার মানে অ্যাকচুয়াল দূরত্ব হইতেছে 11 মাইল, রাইট। আমি আর মাঝখানে লিখলাম না। যে 1 মাইল যদি দেখায়, তাহলে অ্যাকচুয়াল দূরত্ব কত হবে? 11/10, রাইট। তাহলে যদি দেখা যাচ্ছে হচ্ছে 1251, তাইলে অ্যাকচুয়ালটা কত হবে? 10, 1251 × 11, ঠিক আছে। তাহলে এইটাকে আপনারা একটু যদি ক্যালকুলেট করেন, তার মানে 11/51 যদি গুণ দেই, 152101521, 6, 5, 6, 7, 2 আর 1 3, 1, তার মানে এইটা আসতেছে 13761/10, তার মানে এটা আসবে 1376.1, ঠিক আছে। তাহলে দেখেন 12137.6, আচ্ছা এই যে কারেক্ট আনসার হইতেছে অপশন সি। আচ্ছা এইবার 20 নম্বর প্রশ্নটা দেখেন, বলতেছে যে বি এন্ড সি আর পয়েন্টস অন এ স্ট্রেট লাইন এডি। আচ্ছা, আমরা একটা স্ট্রেট লাইন আইকা নিলাম, এটা হচ্ছে এ ডি। আচ্ছা, ডি, বি এন্ড সি আর পয়েন্টস অন এ স্ট্রেট লাইন। আচ্ছা, বি আর সি আমরা দিলাম এইখানে, বি সি, আর এ বি ইজ ইকুয়াল টু বিসি, এ বি আর বিসি সমান, আর সিডিও সমান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যেটা দেয়া আছে সেটা হইতেছে, এটাও যদি আমরা ধরলাম এক্স ধরলাম, এটাও এক্স ধরলাম, এটাও এক্স ধরলাম, হোয়াট পার্সেন্ট অফ এসি ইজ এডি? এসি যেটা, এটা
এডি এর কত পার্সেন্ট? আচ্ছা, এসিটা কত, তাহলে এসি হইতেছে এক্স প্লাস এক্স মানে 2x। হ্যাঁ, এসি ইজ ইকুয়াল টু 2x। এডি ইকুয়াল টু কত হবে তাহলে? আচ্ছা, এবার 20 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে বলতেছে যে বি এন্ড সি আর 2 পয়েন্টস অন এ স্ট্রেট লাইন এডি। হ্যাঁ, হোয়ার এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি, হোয়াট পার্সেন্ট অফ এসি ইজ এডি? আচ্ছা, একটা স্ট্রেট লাইন বলতেছে আছে। হ্যাঁ, একটা স্ট্রেট লাইন আমরা আইকা নিলাম। এখানে বলতেছে যে এডি, এটার নাম দিলাম এডি। আর বি আর সি ধরলাম এইখানে। বি আর সি হইতেছে দুইটা পয়েন্ট এই স্ট্রেট লাইনে, যেখানে এ বি মানে এই অংশটা ইজ ইকুয়াল টু বিসি, এই অংশটা সিডি। তার মানে এই তিনটা অংশ সমান, এই তিনটা অংশ সমান। হ্যাঁ, তাহলে কি চাইছে? হোয়াট পার্সেন্ট অফ এসি ইজ এডি। ঠিক আছে, তাহলে যেহেতু দেখেন এইখানে আমার তিনটা অংশই সমান, তাহলে এই অংশটার নাম দিলাম আমরা এক্স, এই অংশটার নামও দিলাম এক্স, এই অংশটার নামও এক্স। তাহলে দেখেন এখানে বের করতে হবে এসি আর এডির মধ্যে একটা কম্পেয়ার করতে হবে। তাহলে এসি সমান কত? এসি সমান হচ্ছে এক্স প্লাস এক্স মানে টোয়াইস এক্স। তাহলে এডি সমান কত? 3x। ঠিক আছে, এক্স প্লাস এক্স প্লাস এক্স, এটাই হচ্ছে এই 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 জায়গাটা। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম হোয়াট পার্সেন্ট অফ এক্স, তার মানে পি পার্সেন্ট অফ এসি ইজ এডি। ঠিক আছে, এডি। আচ্ছা, লিখলাম। তাহলে দেখেন পি পার্সেন্ট অফ কত, এসি সমান সমান কত? এসি সমান সমান টোয়াইস এক্স, এডি সমান সমান 3x। তাহলে দেখেন, তাহলে পি পার্সেন্ট কত হবে তাহলে? আচ্ছা, এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হইতেছে হোয়াট পার্সেন্ট অফ এসি ইজ এডি। ঠিক আছে, তার মানে আমাকে বের করতে হবে যে আম এডি ডিভাইডেড বাই এসি ইন্টু 100। ঠিক আছে, এটা হইলেই আমরা এডিটা কত পার্সেন্ট, এসি এর কত পার্সেন্ট হচ্ছে এডি, এটা বের করতে গেলে এইভাবে বের করতে হবে। হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই 100 দিলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে এখানে দেখেন এডি আছে 3x, এসি আছে টোয়াইস এক্স ইন্টু 100। তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট, 2 কে 2, 50 দুগুণে 100, তার মানে 3 × 5 = 150, তার মানে 150%। ঠিক আছে, তার মানে কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন ই। আচ্ছা, এখানে 21 নম্বর প্রশ্নটা দেখেন। বলতেছে যে এ স্কোয়ার ফ্লোর উইথ সাইড অফ 5 মিটার ইজ টু বি কাভার্ড উইথ স্কোয়ার টাইলস, ফাইন। আচ্ছা, আমরা একটা স্কোয়ার টাইল, একটা ফ্লোর আইকা নেই। এটা ধরলাম একটা স্কোয়ার ফ্লোর। আচ্ছা, ইফ ইচ টাইল হ্যাজ এ পেরিমিটার অফ 8 মিটার, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টাইলস নিডেড টু কাভার দ্য ফ্লোর? আচ্ছা, দেখেন এখানে এইটা ফ্লোরের চারিদিকে যেহেতু স্কোয়ার, এটা চারিদিকেই 5 মিটার হবে। হ্যাঁ, আচ্ছা, এটার ক্ষেত্রফল কত হবে তাহলে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 5×5 = 25, 25 স্কোয়ার মিটার, এটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রত্যেকটা টাইলস, যে ছোট ছোট টাইলস গুলো যে আমরা লাগাবো, হ্যাঁ, এইটার কি দেয়া আছে? এখানে দেখেন এটা দেয়া আছে হইতেছে পেরিমিটার, তার মানে এই প্রত্যেকটা টাইলস এর পরিধি মানে এই চার বাহুর যোগফল হইতেছে 0.8 মিটার। 0.8, তার মানে এটারে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন এইখানে উপরেও যদি 10 দিয়ে গুণ দিই, এখানেও 10 দিয়ে গুণ দিই, তাহলে এখানে আসতেছে 8 ÷ 4×10 = 40। 8 × 8 = 8, 5 × 8 = 40, তার মানে 1 ফিট, 1/5। এইটা হইতেছে এক বাহুর দৈর্ঘ্য, এই টাইলসের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1/5।
আচ্ছা, এখন দেখেন এইটার তাহলে প্রত্যেকটা টাইলস এর ক্ষেত্রফল কত? হ্যাঁ, 1/5 ইন্টু 1/5। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাও 1/5, তাহলে হইতেছে আমার 5 5 25। এটা হইতেছে প্রত্যেকটা টাইলস এর দৈর্ঘ্য। তাহলে দেখেন এখানে 25, তাহলে কতটা টাইলস লাগতেছে? আমার টোটাল ক্ষেত্রফল হইতেছে 25, প্রতিটা টাইলস এর ক্ষেত্রফল হইতেছে এইটা। হ্যাঁ, তার মানে 25 × 25। তাহলে দেখেন এখানে যদি 25 × 25 আমরা যদি গুণ করি তাহলে কত হইতেছে? 25, 25, 5 5 25, 5 হাতে আছে 2, 5 10, 11, 12, 2, 5 10 শূন্য, হাতে আছে 1, 2 2 4 1 5। তার মানে 5 2 6, 625। এটাই হইতেছে আমাদের আনসার এখানে। আচ্ছা, এবার 22 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে বলতেছে অন অ্যান এভারেজ আরিফ সেলস 10 ডজনস অফ অ্যাপল পার ডে এন্ড করিম সেলস 12 ডজনস অফ অ্যাপল পার ডে। আরিফ সেলিং প্রাইস ইজ 1.5 times as much as that of Karim's. If Karim's weekly sale is 42,000, what is Arif's weekly sale in টাকা? আচ্ছা, এইখানে প্রথমে দেখেন একদিনে করিমের ব্যাপারটা দেখেন আগে। আচ্ছা, আরিফেরটা বের করতেছি আমরা, আরিফেরটা বের করতে হবে। আচ্ছা দেখেন, এই করিম সেল করে 12 ডজন। ঠিক আছে, করিম, তাহলে করিম একদিনে বিক্রি করে 12 ডজন। ঠিক আছে, তাহলে 7 দিনে বিক্রি করে কত দেখেন তো। এখানে দেখেন একটা 7 দিন বের করতে হবে। এই যে উইকলি বের করতে বলছে, তো তাহলে 7 দিন বের করতে হবে। তাহলে 7 দিনে বের করে 12 × 7, সাথে 84টা, তার মানে 84 ডজন সে বিক্রি করে, সে 7 দিনে। আচ্ছা দেখেন, করিমস উইকলি সেলও দেয়া আছে এখানে 42,000, তার মানে তার ডেইলি সেল কত? ঠিক আছে, না তার মানে তার 84 ডজন সে বিক্রি করে 42,000 টাকা আছে। এইখানে উইকলি তার সেল পরিমাণ দেয়া আছে কত ডজন, আর এখানে উইকলি টাকা দেয়া আছে, তার মানে 42,000 / 84, এটাই হইতেছে তার পার ডজন কত টাকায় সে বিক্রি করতেছে। এটা যদি ডিভাইড করেন তাহলে আমার আসবে হইতেছে এখানে 0.50। ঠিক আছে, 50 আসতেছে, তার মানে 50 টাকায় সে পার ডজন হচ্ছে সে বিক্রি করে। তাহলে আহ আরিফ সেলিং প্রাইস ইজ 1.5 টাইমস, তার মানে 1.5 ইন্টু যদি আমরা করিমেরটা দেই, তাইলেই কিন্তু আরিফের পার ডজন সেলটা আমরা, উইকলি সেল আমরা পেয়ে যাব। ঠিক আছে, মানে পার ডে তে সেল কত সেটা পাবো। তাহলে দেখেন এখানে 10 দিয়ে দিলাম, এখানে 10 দিয়ে গুণ দিলে 15 হয়ে যাবে, 0 0 ক্যান্সেল আউট, 5 15 75, এটা হইতেছে তার ডেইলি সেল। তাহলে 75 × 7, হ্যাঁ, তাহলে আমরা উইকলি সেল পাবো 5 7 35, 5 হাতে আছে 3, 7 7 49, 50 51 52। তার মানে এখানে পাবো আমরা 525। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কোনো ভুল করলাম না তো? আচ্ছা, 525 এটাই হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, একটা জিরো আছে এখানে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এবার 23 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে বলতেছে the sum of six consecutive odd integers exceeds twice the biggest integer by 38। হ্যাঁ, find the sum of six numbers। আচ্ছা দেখেন এখানে 6 consecutive odd integers বলছে, তো তাহলে আমরা প্রথম নাম্বারটা ধরি এক্স। ঠিক আছে, পরের নাম্বারটা কত হবে? x+2। ঠিক আছে, এক্স যদি 1 হয় তাহলে x+2 হবে 3। ঠিক আছে, এরকম, রাইট? তো থার্ডটা হবে x+4, ফিফথটা হবে x+6, x+8, x+10। কয়টা বলছে? 6 consecutive integers, 1 2 3 4 5 6, এই যে। আচ্ছা, এখন দেখেন বলতেছে যে odd integer x is twice the biggest integer by 38, the sum of six consecutive integers। আচ্ছা, তাহলে সাম করেন, x+2 plus x+4 plus x+6 plus x+8 plus x+10। আচ্ছা, x is twice the biggest integer by 38। ঠিক আছে, আচ্ছা আগে যোগ করে নিই। 1 2 3 4 5 6, 6x
10 আর 8 18, 24, 28, 30। ঠিক আছে। আচ্ছা, এটা এক্সিড করতেছে টুয়াইস দ্য বিগেস্ট বিগেস্ট ইন্টিজার। তার মানে এটা মাইনাস টুয়াইস দ্য বিগেস্ট ইন্টিজার হচ্ছে x+10, কত দিয়ে? 38 দিয়ে। এই দুইটার পার্থক্য হইতেছে 38। তাহলে দেখেন এখন আমরা এক্স এর মানটা বের করে ফেলবো। 6x+30 মাইনাস টুয়াইস এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 38। তাহলে এখানে 6x মাইনাস টুয়াইস এক্স আসতেছে 4x, 38 মাইনাস 30 প্লাস 20। তাইলে 4x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 38, 48, 58। হ্যাঁ, 58 মাইনাস 30, 28। এক্স ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে। কি বের করতে হবে? ফাইন্ড দ্য সাম অফ দ্য সিক্স নাম্বারস। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে 7, পরেরটা কি হবে? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এই হচ্ছে নাম্বার গুলা। হ্যাঁ, ফাইন্ড দ্য সাম অফ সিক্স নাম্বারস। 1, 2, 3, 4, 5, 6। এই 6টা নাম্বার আছে আমাদের কাছে, তাহলে এগুলো এখন যোগ করে দেন। তাহলে দেখেন কত হয়। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 25, 25-এর সাথে হইতেছে 32, 32-এর 2, হাতে আছে 3, 3, 3 আগে 4, 5, 6, 7, 72। তার মানে এটাই হইতেছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, সেটা আমাদের জানার দরকার নাই। আচ্ছা, তাহলে চলেন আমরা ধরে নেই অ্যাডাল্টস ছিল হচ্ছে, আচ্ছা, 20 মোর অ্যাডাল্টস দেন চিলড্রেন। আচ্ছা, চিলড্রেন ছিল হচ্ছে, আমরা ধরে নিই এক্স, তাহলে অ্যাডাল্টস ছিল x+20। ঠিক আছে। তাহলে দেখেন এই দুইটার সমন্বয়েই কিন্তু এই 240 জন মানুষ। হ্যাঁ, তার মানে x+20 ইজ ইকুয়াল টু 2040, 240। তাহলে টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু হবে 220, এক্স ইজ ইকুয়াল টু হবে 110। তার মানে 110 ছিল আপনার চিলড্রেন, তার মানে অ্যাডাল্টস তাহলে কত ছিল? 130। এবং এদের মধ্যেই হইতেছে মেল, ফিমেল বা ম্যান এন্ড উমেন। আচ্ছা, এখন দেখেন, এখন বলতেছে দেয়ার ওয়ার 20 মোর ম্যান দেন উমেন। তাহলে চলেন উমেন আমরা ধরে নিলাম ওয়াই, ম্যান ধরে নিলাম y+20। ঠিক আছে। তাহলে এই দুইটা মিলেই কিন্তু এখন 130। তাহলে y+20 ইজ ইকুয়াল টু 130, রাইট? তাহলে দেখেন 2y ইজ ইকুয়াল টু 110, y ইজ ইকুয়াল টু কত হবে? um y ইজ ইকুয়াল টু হবে আপনার 55, রাইট? 55। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওমেন। তাহলে ম্যান কতজন ছিল? ম্যান ছিল y+20। তার মানে 55+20 ইজ ইকুয়াল টু 75। ঠিক আছে। তাহলে 75 ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। 25 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে কোন বিএসসি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। বিএসসি তার মানে এই কোনটা বলতেছে এটা 45 ডিগ্রি, এবং বিডি বলতেছে, হ্যাঁ, বিডি এটা বলতেছে 4 সেন্টিমিটার। আচ্ছা, ডিসি টু এডি, এই যে এইটা, এই এডি এর দ্বিগুণ। আচ্ছা, এডি ধরে নিলাম আমরা এক্স, তাহলে ডিসি হবে আমাদের টুয়াইস এক্স। হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য সাইড এসি? আচ্ছা, এসি, এই যে এই যে পুরাটা আছে, তার মানে x+2x, এটা সমান সমান কত, এইটাই জানতে চাইছে। আচ্ছা, এখানে দেখেন এইটা 90 ডিগ্রি সাইন দেয়া আছে। হ্যাঁ, এই কোণটা হইতেছে 90 ডিগ্রি। আচ্ছা, তার মানে কিন্তু এই সাইডের এই কোণটাও 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রি। আচ্ছা, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, আরেকটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি হওয়ারই কথা। ঠিক আছে। তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তার মানে এই দুইটা 90, এটা 90, তিন কোণ মিলে 180 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি এইটাও 45 হয়, এইটাও 45 হয়, তাহলে এই বাহু আর এই বাহু কিন্তু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হইতেছে 4, রাইট? তাহলে বিডি ডিসি এর দৈর্ঘ্য কত হবে? ডিসি বাহুর দৈর্ঘ্য হবে 4 × 2 = 8। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কত হবে? 4+8 ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, সো 12 ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার।
26 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে ইফ 3 is less than x is less than 7 and 5 is greater than y is greater than 2, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আচ্ছা দেখেন এখানে তাহলে নাম্বার এক্স কি কি হইতে পারে, এক্স হইতে পারে 3, 4, 5, 6 হইতে পারে। হ্যাঁ, এখানে হইতে পারে 5, 4, 3। হ্যাঁ, এই এই দুইটা হইতে পারে, এক্স হইতে পারে 4, 5, 6, ওয়াই হইতে পারে 4 আর 3। তাহলে চলেন আমরা একটা একটা করে, আমরা এক একটা করে অপশন ধরি আর দেখি কোনোটা এলিমিনেট করা যায় কিনা। হ্যাঁ, তাহলে দেখেন x + y > 8। আচ্ছা, এইটা কি হবে? চলেন আমরা এক্স যদি 4 ধরি, ওয়াই যদি 3 ধরি, তাহলে হইতেছে আমার 7। রাইট, 7 তো > 8 না, তার মানে অপশন এটা হবে না, এটা ট্রু হবে না। অপশন বি দেখি চলেন, x - y > 0, x - y > 0, এক্স যদি আমি ধরি 6, ওয়াই যদি ধরি 3, তাহলে কত আসতেছে আমার? 3। 3 is greater than 0। আচ্ছা, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে 4 4 অত আছে, তার মানে 4 + 4 = 0। 0 0 চেয়ে তো বড় না, তো এটা সমান, তার মানে এটাও হবে না। ঠিক আছে, x - 2y, তাহলে দেখেন এটা <1 হয় কিনা। এক্স আমি ধরলাম যে 6, -2y ধরলাম 3। হ্যাঁ, <1 হয়। 6 - 6 <1, এটা তো 0 হয়ে যায়। 0 is <1, ঠিক আছে, এটা হয়। আচ্ছা, তাহলে দেখেন এইখানে আমরা যদি x6 ধরি, -2 আছে না, এখানে যদি আমরা 3 ধরি, তাহলে দেখেন এখানে সমস্যাটা কোথায়। এখানে যদি আমরা একটা ফ্র্যাকশন ধরি, ঠিক আছে, আমরা যদি 6.5 এরকম কিছু ধরি, তাহলে কিন্তু এইটাও সঠিক হবে না, এটা যে সবসময় <1 হবে এরকম না। হ্যাঁ, এটা = 1ও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইটা থাক, এই অপশনটা থাক, আমরা অপশন ডিটা একটু দেখি চলেন। = 2x - y > 1, আমি যদি 2 is into 4 দেই, -y এর জায়গায় যদি 4ও দেই, তাহলে দেখেন > 1, এটা কিন্তু হচ্ছে। 8 - 4 > 1, তারপর 4 is > 1, এটা হইতেছে। আচ্ছা, আগে 4 দিলাম, এবার আমরা সবচেয়ে বড় সংখ্যাটা দেই, 6 দেই। 6 × 2 = হবে 12, -y হবে, আমি y যদি ছোট সংখ্যাটা বা যাই দেই, 4 দেই, তাহলে 8 > 1, তার মানে এই যেই আপনার ইনইকুয়ালিটিটা আছে, এটা কিন্তু সবসময় মাস্ট বি ট্রু, এটা সবসময় হোল ট্রু হবে। এটা কিন্তু নাও হইতে পারে, আপনি 6.5 দিয়ে চেক করেন, দেখবেন যে হবে না। ঠিক আছে, তার মানে কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন ডি। আচ্ছা, 27 নম্বর প্রশ্নে দেখেন বলতেছে দ্য প্রাইস অফ এ টিভি ইজ 120% অফ ইটস কস্ট, দ্য টিভি ওয়াজ সোল্ড এট এ 10% ডিসকাউন্ট অন দ্য প্রাইস, ইফ দ্য প্রফিট ওয়াজ 2400, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য টিভি ইন টাকা। ঠিক আছে, তাহলে ধরেন আমরা কস্ট প্রাইসটা ধরে নেই 100, তার মানে সেলিং প্রাইস কত হবে তাহলে? 120। 120% বলতেছে, তাহলে 10% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? যদি বলছে সোল্ড অন 10% আছে, 10% ছাড়ে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10% ছাড়ে হবে 90% এইটার, 120। ঠিক আছে, তাহলে 0 0 ক্যান্সেল আউট, তার মানে এটা হইতেছে 9 0 0 9 × 2 = 18, 8 হাতে আছে 1, 9 × 9 = 10, 1080। ঠিক আছে, তাই তো নাকি? আচ্ছা, এটা আরেকটা জিরো হবে, এখানে 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এটা জিরো হবে না, 108 টাকা হবে। ঠিক আছে, তাহলে লাভ কত হইতেছে ওর? লাভ কিন্তু হইতেছে 108, মানে 10% ছাড়ে বিক্রি করলে তার লাভ হইতেছে 100, সমান সমান কত হবে? 8 টাকা। ঠিক আছে, তাহলে 8 টাকা যদি লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য হইতেছে 100। 1 টাকা লাভ হলে তার ক্রয় মূল্য হইতেছে 100/8, তাহলে লাভ কত হইতেছে এখানে? 2400 টাকা যদি হয়, তাহলে এটা জাস্ট সিম্পলি 2400 দিয়ে গুণ হয়ে যাবে। 8 এর 3 × 8 = 24, তার মানে 300, 30000, তার মানে 30,000 টাকা। তার টোটাল প্রফিট হইতেছে, কস্ট অফ অফ দ্য টিভি ইন টাকা, কস্ট হইতেছে তার কস্ট প্রাইস বা যত টাকা দিয়ে সে কিনছে, এটা হইতেছে 30,000 টাকা। দেখেন 28 নম্বর প্রশ্নটা কি বলতেছে, দেখেন যে দ্য ইম্পোর্ট ডিউটি অন
on a car is 50% of its cost, and additional supplementary tax of 30% is charged on the cost plus input duty. If the total of input duty and supplementary tax is টাকা 28,000, আচ্ছা 2,85,000, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য কার? আচ্ছা দেখেন, প্রথমে আমরা ধরে নিই, চলেন কস্ট অফ দ্য কার ধরে নিলাম, চলেন এক্স। হ্যাঁ, তাহলে ইনপুট ডিউটি কত দেখেন, কস্টের 50%, ঠিক আছে। তার মানে আইডি ইনপুট ডিউটি হইতেছে এক্স এর 50/100, তার মানে x/2, ঠিক আছে। আর সাপ্লিমেন্টারি ট্যাক্স কত? সাপ্লিমেন্টারি ট্যাক্স 30%। আচ্ছা, এইটার উপরে 30% হচ্ছে সাপ্লিমেন্টারি কস্ট। এইটা এবং দেন সাপ্লিমেন্টারি চার্জ অন কস্ট, কস্ট প্লাস ইনপুট ডিউটি। হ্যাঁ, কস্ট তো আছে এক্স, প্লাস ইনপুট ডিউটি হচ্ছে x/2, ঠিক আছে। এইটার 30%, 30/100, ঠিক আছে। তাহলে কত আসতেছে? জিরো জিরো ক্যান্সেল আউট। তাহলে দেখেন এইখানে আসতেছে হইতেছে আপনার দুই, 2x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3x ইন্টু 3/10, তাহলে 9x/20, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, ইফ দ্য টোটাল অফ ইনপুট ডিউটি অ্যান্ড সাপ্লিমেন্টারি ট্যাক্সেস এত, আচ্ছা তার মানে এইটা, এইটা আর এইটা মিলে হইতেছে এতটা। তাহলে বসায় দেন x/2 প্লাস 9x/20 ইজ ইকুয়াল টু 285,000, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মানটা বের করে ফেললি, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য প্রাইস, আমরা পেয়ে যাবো। তাহলে দেখেন 20x প্লাস, না, এখানে হবে 10x। হ্যাঁ, 10x প্লাস আপনার হবে হচ্ছে 9x ইজ ইকুয়াল টু 285,000। হুম, 19x ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমার 285,000 ইন্টু 20/19। এটা যদি আপনারা একটু ক্যালকুলেট করে নেন, তাহলে যেটা পাবেন সেটা হইতেছে 3 লক্ষ। 3 লক্ষ, এটাই হইতেছে আমাদের কস্ট, ঠিক আছে। গাড়ির কস্ট, ইনিশিয়াল কস্ট ছিল আমাদের 3 লক্ষ টাকা। আচ্ছা 29 নম্বর প্রবলেমটা দেখেন, বলতেছে যে ইফ 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম 1/4 অফ এ নাম্বার, দ্য রেজাল্ট ইজ 20, দ্য নাম্বার ইজ, আচ্ছা দ্য নাম্বারটা ধরলাম আমরা হচ্ছে, সংখ্যাটা ধরলাম এক্স। হ্যাঁ, তাহলে ইফ 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম 1/4 অফ দ্য নাম্বার, তাহলে x/4 - 4, তার মানে যদি 4টা মাইনাস করা হয় তাহলে রেজাল্ট হয় 20, তাহলে নাম্বারটা কত? ভেরি সিম্পল, তাহলে চলেন আমরা সিম্পল ক্যালকুলেট করে ফেলি। এক্স মাইনাস 4 4 16 ইজ ইকুয়াল টু 20, এক্স ইজ ইকুয়াল টু হবে 80 প্লাস 16, কত হইতেছে 96, তাই না? তার মানে এখানে আনসার আসলে নাই, তার মানে কারেক্ট আনসার হচ্ছে নান অফ দিস। আচ্ছা এবার 30 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে যে কোন এডিই ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। এডিই মানে এই কোণটা বলতেছে 150 ডিগ্রি। আচ্ছা এবি ইজ ইকুয়াল টু ওয়াই সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। এবি হচ্ছে ওয়াই, বিসি হচ্ছে এক্স। আচ্ছা সামান্তরিক যেহেতু, তার মানে এডিও হবে এক্স, ডিসিও হবে ওয়াই, রাইট। আচ্ছা ফাইন্ড দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম এ বি সি ডি, এটার এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে। আর এরিয়া বের করার ক্ষেত্রে আমরা জানি ভূমি, সামান্তরিকের ভূমি আর হচ্ছে উচ্চতা, ঠিক আছে। বেজ ইনটু হাইট, এটা বের করতে হবে। তার মানে হাইটটা কিন্তু আমি এখনো জানি না, আমরা একটা একটা লম্ব এখানেই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের হাইট, রাইট। এডিই, এটার নাম দিলাম ই। আচ্ছা এইবার দেখেন এইখানে, এটা যেহেতু লম্ব আঁকলাম, তার মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, রাইট, এদিকেও 90 ডিগ্রি, ঠিক আছে। আর এই কোণটা যেহেতু সামান্তরিকের 150 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 150 ডিগ্রি হবে, সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় সমান। তাহলে এই দুইটা 150 150, তার মানে টোটাল 300। আর সামান্তরিকের চার বাহুর দৈর্ঘ্য হইতেছে 360, ঠিক আছে। তার মানে বাকি থাকতেছে আমার 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি হইতেছে বাকি দুই যে কোণ আছে, এই দুই কোণ। তার মানে এটা যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, 30 ডিগ্রি, তার মানে এটাও 30 ডিগ্রি, এখানে এইটাও 30 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি।
তাহলে দেখেন এইটা কত হবে, 150 থেকে যদি আম, কি বলে, 150 মাইনাস 90 মাইনাস, হ্যাঁ, আপনার কত হবে না, এইখানে হচ্ছে তিন কোণের সমষ্টি দুই সমকোণ, হ্যাঁ, এটার নাম দিলাম পি। ঠিক আছে, তাহলে পি প্লাস 90 প্লাস 30 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে পি কত হবে, 180 মাইনাস 120, তার মানে কত দাঁড়াইতেছে, 60 ডিগ্রি। তার মানে এই কোণটার মান হইতেছে 60 ডিগ্রি। তার মানে আমরা একটা 30, 60, 90 ডিগ্রি আমরা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু পাইলাম এখানে। ঠিক আছে, এবং এদের বাহুগুলার অনুপাত হয় 1/√3/2 এরকম হয়, রাইট? এইখানে দেখেন আমার হাইট কত দেয়া আছে, হাইট তো দেয়া নাই, হাইট বের করবো। এ বি ইজ ইকুয়াল টু দেয়া আছে ওয়াই। ঠিক আছে, আম, আমরা ধরি চলেন এইটা, এই এই যেটা আছে, এডি যেটা আছে, হ্যাঁ, এডি যেটা, এটা কিন্তু দেয়া আছে এক্স। তাহলে দেখেন, তাহলে এ ডিই যেটা আছে এটা হবে x/2। ঠিক আছে, এটা হবে x/2, হাইটটা হবে x/2, এটা হবে এক্স, এটা হবে x/2, এটা হবে √3। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে গুণ দিতে হবে y × x/2। ঠিক আছে, তাহলে xy/2, এইটাই হবে আমাদের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে xy/2। আমাদের এখানে অপশনে নাই যেহেতু, সেহেতু কারেক্ট আনসার হবে অপশন ই। আশা করি বুঝতে পারছেন।